হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। পাগল ভাই আমার, কেউ না জানলেও আমি জানি তুই শখকে কতটা ভালোবাসিস। তুই যে ওইমান থেকে শখকে বিয়ে করতে চাচ্ছিস না, সেটাও জানি আমি। তোর ভালোর জন্যই আমাকে এতটুকু কঠিন হতে হলো রে। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিল শখ। কি বলবে এখন, তার কি করা উচিত সে কিছু ভাবতে পারছে না। আহনাফ সাহেব এসে শখের হাত ধরে বলল, আমাকে বাঁচা মা, এখন আমার সম্মান রক্ষা করার শেষ সম্বল তুই। এখন তুই যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিস, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুমি এসব কি বলছো? একদম বাজে কথা বলবে না বলে দিলাম, না হলে আমি খুব রাগ করব আর কথা বলবো না তোমার সাথে। আমার একটা কথা রাখবি মা, কথা দিয়ে রাখবি। তুই আয়ানকে বিয়ে কর, আমার অসম্মান হওয়া থেকে বাঁচিয়ে দে মা। আমি দুহাত জোর করে বলছি। বাবা, তুমি এমন কেন বলছো? কেন? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা বাবা, আমি বিয়ে করব, তোমার জন্য আমি সবকিছু করতে পারি বাবা, তবুও তুমি বাজে কথা বলবে না। আহনাফ সাহেব শখকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী মেয়ে আমার, আমি তাহলে সবাইকে বলি। বলেই চলে গেল। রুহিমা, শখ রাজি হয়েছে, ও বিয়ে করবে। সত্যি বলছেন স্যার? সত্যি মা। এখন তোমাদের বউকে তোমরা নিজের মতো করে বউ সাজিয়ে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। বলেই শখকে সাজাতে চলে গেল রুহি। তারপর শখকে বউ সাজিয়ে আয়নার পাশে বসানো হলো। শখ ভয়ে চুপ করে আছে, সেই সাথে ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে। আজ বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। আয়ানকে কবুল বলতে বললে আয়ান 3 বার কবুল বলে দিল। তারপরে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। কাজী সাহেব শখের কাছে আসলো। শখকে কবুল বলতে বললে শখ কোনো কথা বলছে না, চুপ করে আছে। একটু পরে ফুপানির আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই বুঝতে পারলো শখ কান্না করছে। রুহি শখকে ভালো করে বুঝিয়ে বলল। প্রায় 5 মিনিট পরে শখ 3 বার কবুল বলল, তারপর সাইনও করে দিল। কাজী সাহেব বলে উঠল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন, ওরা যেন সারা জীবন একসাথে এক অপরের পাশে থাকতে পারে। তারপরে দোয়া করে মোনাজাত করে কাজী সাহেব চলে গেলেন। সবাইকে বিয়ের মিষ্টি খাওয়ানো হলো। সবকিছু শেষ, এবার বিদায়ের পালা। শখের বাবা আইনের হাতে শখের হাত দিয়ে বলল, বাবা, আজ থেকে আমাদের মেয়ের দায়িত্ব তোমার। আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার। ভরসা করে তোমার কাছে দিয়ে দিলাম, আশা করি তুমি এর মর্যাদা রাখবে। স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার ভরসার মূল্য আমি দিব। আয়নের কথায় আহনাফ সাহেব ভরসা পেল। গাড়িতে ওঠার সময় বাদলো ঝামেলা। শখ কিছুতেই একা যাবে না, বাবা মাকে শখের সাথে যেতে বলছে। চিৎকার করে কান্না করছে, ওর মাকে জড়িয়ে ধরে। শখের আম্মু কোনো রকমে শখকে বুঝিয়ে গাড়িতে তুলে দিল। গাড়ি ছেড়ে দিল। গাড়ি চলছে আপন গতিতে। শখের কান্না আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তা দেখে আয়ান বিরক্ত হয়ে বলল, আপু, এই মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দাও, কানের মাথা খেয়ে দিল। আয়নের কথা শুনে হা হয়ে আয়নের দিকেই তাকিয়ে আছে। শখের কান্নার আওয়াজ কিছুটা কমে আসছে। সে একবার আয়নের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আবার কান্না শুরু করে দিল। শুভ মুনতাহাকে টানতে টানতে কাজী অফিসের সামনে নিয়ে গিয়ে ফেলে দিল। আপনি কি মানুষ? একে তো টানতে টানতে নিয়ে এসেছেন, আবার ফেলেও দিলেন। এখনো কিছুই করিনি তোমার সাথে। তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে। বেয়াদব ছেলে, মেয়েদের সম্মান করতে জানে না, আবার বড় বড় কথা বলছে। আপনার মতো বেয়াদব ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। চললাম আমি। মুনতাহা উঠে চলে যেতে লাগলে শুভ মুনতাহার হাত ধরে ফেলল। তোমার সাহস তো কম না? একে তো অন্যায় করেছো, আবার মুখে মুখে কথা বলছো। আগে তুমি বড়দের সম্মান করতে শিখো। আপনি আগে ছোটদের ভালোবাসতে শিখুন, তারপরে ছোটদের থেকে সম্মান আশা করবেন। তুমি অন্যায় করে এত কথা বলছো কি করে? তোমাকে তো আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তো আপনি করেছেন, স্বার্থপর ছেলে একটা। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয়, তাহলে আমি সেটা হতেও রাজি। তাহলে আপনার এই ভালোবাসা কোথায় ছিল এতদিন? যখন থাক, আপনাকে বলে লাভ নেই। আপনার মতো বেয়াদব ছেলে এটা বুঝবে না।
আমি বাসায় চলে গেলাম। বলে হাঁটা শুরু করলো মুনতাহা। শুভ এসে মুনতাহাকে কুলে তুলে নিল। খুব শখ, তাই না রে, আমার থেকে পালানোর? আমি যতদিন বেঁচে আছি আমার হাত থেকে তোর মুক্তি নেই। এই জীবনটা আমার সাথেই তোর কাটাতে হবে। আমি মরে যাব, তবু আপনার মতো ছেলের সাথে আমি সংসার করব না। নামান আমাকে বলছি। বলেই শুভর বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। শুভ তো শুভই, মুনতাহার এমন পাগলামি বেশ ভালোই লাগছে তার কাছে। চাকচামি করে লাভ নেই পাখি, তুমি আমার খাঁচায় বলছি, এখান থেকে তোমার মুক্তি নেই। অসভ্য ছেলে, আমাকে নামান। আপনার লজ্জা করে না? এত রাতে একটা মেয়েকে তার বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন আবার কোলে তুলে নিয়েছেন। কোন অধিকারে? শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার বউকে আমি নিয়ে এসেছি, ভাইয়া শখকে ভালোবাসি। তুমি কেন ওদের মধ্যে কাবাব মেয়ে হাঁটতে হবে আর অধিকারের কথা বলছো? চলো তাহলে। বলে কাজে অফিসের ভেতরে নিয়ে গেল। মুনতাহা অফিসের ভেতরে গিয়ে দেখলো একটা মেয়ে আর একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। আপনি? কাজী সাহেব বলল, আপনি এখানে? তার মানে এটা আপনার অফিস? কাজী সাহেব বললেন, অসম্ভব, আমি এই ছেলেকে বিয়ে পড়াতে পারবো না। ঠিক বলেছেন কাজী সাহেব, একদম এই বেয়াদব ছেলের সাথে আমার বিয়ে দেবেন না। আমি না আপনার মেয়ের মতো? আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করে দেবেন না কাজী সাহেব। তুই আর একটা কথা বললে তোর গলা টিপে এখনই মেরে ফেলবো। আমাকে কোলে থেকে নামান, আমার লজ্জা লাগছে। শুভর মা বল, কি রে শুভ, এটা তোর কি ধরনের ব্যবহার? আসলে আম্মু। ও আচ্ছা, তাহলে এটা শুভর আম্মু। এবার তোমাকে দেখাচ্ছি মজা, সাধু। আন্টি, আপনার ছেলে খুব খারাপ, আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে পালিয়ে গেছিল। আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু খুঁজে পাইনি। আজ আমার বিয়ে, কোথা থেকে জানি এসে বিয়ে থেকে তুলে আনলো আমায়। আমার বাবা মায়ের তো একটা সম্মান আছে, তাই না বলুন? আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। নাটক করা শেষ হলে এদিকে আসো, ফটাফট রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে দাও। আমাকে রাগিও না মুনতাহা, পরিণাম খুব খারাপ হবে। তা দেখে মুনতাহা কিছুটা ভয় পেয়ে গেল। চুপচাপ গিয়ে চেয়ারে গিয়ে বসলো। কাজী সাহেব, ভালোই ভালোই বিয়ে পড়াবেন নাকি অন্য রাস্তা দেখবো? কাজী সাহেব বলেন, আমি শুধু তোমার মায়ের জন্য বিয়েটা পড়াচ্ছি, না হলে তোমার মতো বেয়াদব ছেলের বিয়ে কোনোদিন পড়াতাম না। বলে বিয়ে পড়ানো শুরু করে দিলেন কাজী সাহেব। শুভকে কবুল বলতে বললে সেকেন্ডের মধ্যেই কবুল বলে দিল, সাথে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। মুনতাহাকে কবুল বলতে বললে মুনতাহা কান্না করে উঠল। একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, এমনভাবে বিয়ে কেউ করতে চায় না। বাবা মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে আমার, আমি তো এতটা কষ্ট ওনাদের দিতে চাইনি। শুভর মা বলল, আমি তোমার মনের কথা বুঝতে পারছি, কষ্ট পেও না মা। আমি তোমাদের বিয়ের পরে নিজে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব, কথা দিলাম, বিয়েটা করে না লক্ষ্মী সোনা। শুভর মায়ের কথায় মুনতাহা ভালোবাসা খুঁজে পেল, তাই কবুল বলে দিল। বড়দের কথা অমান্য করা যায় না। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। আরো 3 জন আসলো, 2 জন মেয়ে 1 জন ছেলে। তারা মুনতাহা আর শুভর বিয়ের সাক্ষী হয়ে সাইন করলো। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। আজ থেকে ওরা স্বামী স্ত্রী। দোয়া করে সারা জীবন সুখে সংসার করো। তারপর সবাই কাজ অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রুহি আয়নকে বলল, তোকে দেবো একটা কানের নিচে, এখন তোর পাশে থাকা উচিত, তা না করে তুই উল্টো পাল্টা কথা বলছিস। শখ কান্না করতে করতে বলল, এমন স্বামী যেন শত্রুরও না হয়। শখের কথা শুনে সবাই হেসে দিল। আয়ন রাগী চোখে শখের দিকে তাকালো। শখ সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। অবশেষে গাড়ি তার গন্তব্যে এসে পৌঁছালো। এখন শখে সবাই কতটা মেনে নিবে তা নিয়ে চিন্তিত সবাই। দরজার কাছে আয়নের মা দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য। শখকে দেখে উনি বেশ খুশি হয়েছে, আর মুখ দেখে বোঝা যাচ্ছে রুহি আগেই ফোন করে তাকে বলে দিয়েছিল সবকিছু, সেজন্য আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাদের সমাজের মানুষ তো কানাকানি করবেই, তা না করলে তাদের পেটের ভাত হজম হয় না, তাই তারা তাদের কাজ শুরু করে দিল। একজন বলল, শেষে কিনা আইন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আনলো। এই মেয়ে তো নিজেই বাচ্চা, এই বড় হবে কবে, আবার বাচ্চার মা হবে কবে? হ্যাঁ গো আইনের মা, নাতি নাতনির বুক দেখতে পারবে তো? এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো, নাকি পালিয়ে যাবে? আমার তো মনে হয় না আয়নের সাথে সংসার করে খাবে, দেখবে বয়ফ্রেন্ডের সাথে 2 দিন পর চলে যাবে।
সবাই যে যার মতো কথা বলেই যাচ্ছে। এসব শুনে শখের খুব খারাপ লাগছে, কিছু বলতে পারছে না, কান্না করে যাচ্ছে নীরবে। আয়ান রেগে বলল, এক কাজ করেন আপনারা, বরং আমার বউকে আপনাদের সাথে নিয়ে যান। মনে হচ্ছে বিয়ে আমি না আপনারা করছেন, সংসার আপনাদের সাথে করবে, তাই আপনাদের এত লাগছে। আর কল্পনা আন্টি, কি বললেন আপনি? বয়ফ্রেন্ডের সাথে আমার বউ পালিয়ে যাবে? আপনি তো আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন, আর আপনার মেয়ে বিয়ের দিন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, সেজন্য আপনি সবাইকে নিজের মেয়ের মতো ভাবছেন। কি বেয়াদব ছেলে রে বাবা। নীলিমা এখনো তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে, একটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না। দুদিন পরে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আয়নের মা বলল, তোমরা বিয়ে খেতে এসেছ, বিয়ে খেয়ে চলে যাবে, এত কথা বলার কি আছে? সত্যি কথাই তো বলেছে আমার আয়ান। আমাদের দাওয়াত দিয়ে এভাবে অপমান? এই সবাই চল, থাকবো না বলে সবাই চলে গেল। শখকে দেখে আয়নের বাবা মুখ কালো করে রুমে চলে গেল। শখ কান্না করছিল। রুহি কোনো রকমে শখকে বুঝিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। রাত বাজে 12টা। শখ সেই কখন থেকে বসে আছে আয়নের জন্য, কিন্তু আয়নের আসার নামই নেই। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেল শখ। তার মানে মহারাজ এসছেন? এতক্ষণে মহারাজের আসার সময় হলো? শখ উঠে গিয়ে আয়ানকে সালাম করতে যাবে, আয়ান তাতে বাধা দিল। এসব তোমাকে কে শিখিয়েছে? তুমি জানো না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই? আমাকে সবাই যা শিখিয়ে দিয়েছে তাই আমি করছি। এই নিন দুধ আর মিষ্টি খান, রুহি আপু আপনাকে খাওয়াতে বলেছে। আয়ান রেগে দুধের গ্লাসটা ফেলে দিল। তোমাকে বলেছি আমি দুধ খাবো, কেন এসব ফালতু কাজ করছো? আমার এসব একদম ভালো লাগে না। দেখি সরো, আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। বলেই আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শখ এখনো আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে আয়ান মনে মনে ভাবছে, কি মেয়ে রে বাবা, একটাবার আমার অভিমান ভাঙানোটার চেষ্টা করলো না? আমি বা ওর থেকে এত কিছু আশা করছি কেন? ও তো আমাকে ভালোবাসেনি, আমি ওকে ভালোবেসেছি, সে কি করে আমাকে বুঝবে? বলেই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। ঠিক তখনই শখ বিছানার উপরে উঠে বসলো। তা দেখে আয়ান রেগে বলল, তোমার তো সাহস কম না? কোন অধিকারে আমার বিছানায় বসেছো? কেন? আপনার 10টা না 5টা না একটা মাত্র বইয়ের অধিকারী গরুর মতো চিৎকার করছেন কেন? তোমার খুব সাহস হয়ে গেছে তাই না? এখনই আমার বেড থেকে নামো, আমি আমার বেড শেয়ার করতে পছন্দ করি না। শখ বলল, কিন্তু স্যার আপনাকে তো বেড শেয়ার করতেই হবে। ভুলে গেলেন ঘরে একটা কত সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসেছেন। এখন আপনার সবকিছুর উপরে আমার সমান সমান অধিকার আছে। শখ, তেলাপোকার পেঁয়াজি খাবেন? এভাবে চিৎকার করছেন কেন? তেলাপোকার পেঁয়াজি আবার কেমন? বলে জিহ্বায় কামড় দিল আয়ান। তার মানে স্যার আপনি খাবেন? আপনাদের বাসায় কি তেলাপোকা আছে? তাহলে কালকে রান্না করে খাওয়াবো। আয়ান আর কোনো উত্তর করল না। আয়নকে চুপ করে থাকতে দেখে শখ আয়নের কাছে গিয়ে আয়নের দুহাত ধরে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি কি এখনো আমার উপরে রাগ করে আছেন? আয়ন কোনো কথা না বলে উঠে চলে যেতে লাগলে শখ আয়নকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কোথায় যাচ্ছেন? আপনি যতক্ষণ না বলছেন আপনি আমাকে মাফ করেছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। শখ, আমাকে ছাড়ো, না হলে খুব খারাপ হয়ে যাবে। লজ্জা করে না অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো? আপনার মাথা পুরোই গেছে স্যার। নিজের স্বামীকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? ওই আয়েশকে? আয়াসের কথা শুনে আয়ান আর চুপ থাকতে পারল না। রেগে শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। নিমিষেই আয়নের চোখ লাল হয়ে গেল। খুব সাহস হয়ে গেছে তাই না? কিছু বলছি না তার সুযোগ নিচ্ছ? তাহলে ওই আয়েশের কাছেই চলে যাও, আমাকে কেন বিয়ে করেছো? বলেই রেগে হনহন করে বেলকনিতে চলে গেল। বাহিরে প্রচুর আত্মীয় স্বজন। এখন যদি আয়ন বেরিয়ে যায় সবাই শখে অনেক কথা শোনাবে। রাগ যেন কিছুতেই থামতে চাইছে না। থামবে বা কি করে? কোনো স্বামী তার স্ত্রীর মুখে অন্য ছেলের নাম তো দূরের কথা, ছায়াও সহ্য করতে পারে না। শখ আর দাঁড়িয়ে থাকতে না পেরে লাগেজ থেকে একটা কালো রঙের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল। ওর আর এভাবে সংসারে বসে থাকতে ভালো লাগছে না। প্রচুর কান্না করছে শখ। চোখের পানি ওয়াজ খুব স্বার্থপর হয়ে গেছে, কিছুতেই থামছে না। আমি ওনার রাগ ভাঙানোর চেষ্টা করেছিলাম। উনি এতটা রেগে যাবে কখনো ভাবতেই পারিনি। এতটা ঘৃণা জমে গেছে ওনার মনে আমার জন্য। একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এসে কোনো কথা না বলে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাত বাজে 1টা। শুভরা বাসার সামনে এসে পৌঁছালো। মুনতাহাকে শুভর আম্মু বরণ করে নিল।
শুভর মা বলল, মিহুমা এদিকে আয় তো, তোর ভাবিকে শুভর রুমে দিয়ে আয়। এই তো আম্মু, আসছি। আমার কাজ হয়ে গেছে, এখন শুধু ভাবি মনিকে ভাইয়ের রুমে দিয়ে আসবো। কিরে, তুই কখন এলি? তোর না আমেরিকাতে থাকার কথা? যাক, তাও আমাকে কারো চোখে পড়েছে। বউর জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিলে ভাইয়া, ভেবেছিলাম আমাদের কথা ভুলেই গেছো। দিব এক থাপ্পড়, পাকনা হয়ে গেছিস। তোমার বোন না, তোমার মতো না হলে চলবে? শুভ মিহুর কান ধরে বলল, তো পাকনা হয়ে গেছিস, এবার তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিব। হ্যাঁ, তাই দাও। আর কতদিন সিঙ্গেল থাকবো আম্মু? ভাইয়ের বিয়েটা তো করিয়ে দিলে, এবার আমার বিয়েটাও করিয়ে দাও। শুভর মা মিহুর গালে হালকা থাপ্পড় মেরে বলল, মায়ের সামনে এমন কথা বলিস? তোদের কি কোনো লজ্জা শরম নেই? না আম্মু, লজ্জা শরম বিক্রি করে ফুচকা খেয়ে ফেলেছি। শুভর মা বলল, অনেক কথা হয়েছে, এবার মুনতাহাকে নিয়ে যা, সবাই ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। তারপরে মিহু মুনতাহাকে শুভর রুমে দিয়ে আসলো। বাহ, এই অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর করে রুমটা সাজিয়েছে মেয়েটা। তোমার এই ভারী ভারী গহনা পরে থাকতে সমস্যা হচ্ছে না? না না, সমস্যা হবে কেন? আমি কি মানুষ নাকি? আমি তো পাথর। এত অল্প কিছুতে আমার কিচ্ছু হবে না। দেখো, ঝগড়া করার মন নেই, এগুলো আয়ান ফাইয়াদের বাসা থেকে দেয়া হয়েছে, তাই সবকিছু খুলে ফেলো। আমার বউকে আমি সবকিছু কিনে দিব, এগুলো আয়ান ফাইয়াদের ফিরিয়ে দিব। আমি এখন কি পরবো? কেন? আমাকে পড়ো। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মজা নিব কেন? কিছু করা লাগবে না তোমার, আমি ছাড়া আর তো কেউ নেই রুমে। মুনতাহা রেগে শুভর দিকে তাকালো। বাপরে, বউয়ের কি রাগ! দাঁড়াও, একটা শাড়ি এনে দিচ্ছি, তোমার জন্য কিনে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি। বলে শুভ আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে দিল। ওয়াশরুম কোথায়? ওয়াশরুমে যাওয়া লাগবে না, আমার সামনেই। শুভর বাচ্চা, আমি কি বলেছি কথা কানে যাচ্ছে না? বেয়াদুপির একটা সীমা থাকে। বাপরে, দোষও করছে আবার রাগও দেখাচ্ছে, যেখানে আমার রাগ দেখানোর কথা। আচ্ছা, আজকে অনেক কান্না করেছ, তাই মাফ করে দিলাম, কাল থেকে শাস্তি দিব। ভাষণ দেয়া শেষ হয়েছে? তারপর শুভ মুনতাহাকে ওয়াশরুম দেখিয়ে দিল। মুনতাহা ওয়াশরুমে গিয়ে নীল শাড়িটি পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। মুনতাহাকে দেখে শুভ হা করে তাকিয়ে আছে। গরুর মতো করে তাকিয়েছেন কেন? তোমাকে সেই সুন্দর লাগছে বউ, তোমাকে একটু জড়িয়ে ধরি। মুনতাহা রেগে বলল। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। থাক, আজ কিছু বলবো না, আজ অনেক ধকল গেছে বউয়ের ওপর দিয়ে। আমি কি তাই আমার বউকে কষ্ট দিতে পারি? শুভ গিয়ে মুনতাহাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুনতাহা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শুভ আরো শক্ত করে জড়িয়ে ধরল। রাত বাজে 3টা। আইনের রাগ কিছুটা কমেছে। এতক্ষণে খেয়াল হলো সে শখে রেগে থাপ্পড় মেরেছিল। কথাটা মনে হতেই বেশ কষ্ট লাগছে আয়নের। দৌড়ে রুমে গিয়ে দেখলো শখ ঘুমিয়ে গেছে। আয়ন শখের কাছে গেল। কান্না করছে মেয়েটা, এখনো চোখের পানি শুকায়নি। ইস, মেয়েটাকে একদম মারা উচিত হয়নি। কেন যে মারতে গেলাম? সব দোষ কেন ওর? অন্য ছেলের কথা কেন বলল? ও কি জানে না ওর মুখে অন্য ছেলের কথা শুনলে আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যায়? আয়ন পরম যত্নে শখের চোখের পানি মুছিয়ে দিল, গালে হাত বুলিয়ে দেয়। 5 আঙুলের দাগ বসে গেছে। ইস, খুব জোর মার হয়ে গেছে, এত জোরে মারা উচিত হয়নি। বলে শখের গালে চুমু খেলো। তারপরে আয়ন শখের পাশে শুয়ে শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শখ আয়নকে কুলবালিশ ভেবে আয়নের পায়ের মধ্যে পা দিয়ে আয়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আয়ন মুচকি হেসে আরো শক্ত করে শখকে জড়িয়ে ধরল। তারপর শখ কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা শখের আগে আয়নের ঘুম ভাঙল। শখ এমনভাবে আয়নকে ধরে আসছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শখের ঘুম নষ্ট হবে ভেবে আয়নের উঠতে ইচ্ছে করছে না। আয়নের ইচ্ছে করছে সারা জীবন এভাবে থাকতে, এই মুহূর্ত যেন শেষ না হয়। দরজায় কড়া নাড়তে শখ একটু নড়েচড়ে উঠল। তা দেখে আয়ন চোখ বন্ধ করে ফেলল। শখ তাকিয়ে দেখল সে আয়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, তাও আবার পায়ের মধ্যে পা দিয়ে। শখ, তোর কপালে দুঃখ আছে। কাল থাপ্পড় খেয়ে হয়নি, আবার থাপ্পড় খাওয়ার শখ হয়েছে। আজ উনি কখন আসলেন? আগে ওনার থেকে নিজেকে ছাড়াতে হবে।
শখ আয়নের থেকে নিজেকে সারাতে ব্যস্ত হয়ে পড়ে। আয়নও কম যায় কিসে, সে শখকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আয়নের শক্তির কাছে শখ ব্যর্থ। শখ না পেরে আয়নকে ডাক দিল। সমস্যা কি তোমার? ঘুমোতে দিচ্ছ না কেন? বাসায় তো তোমাকে মেরেও তোলা যেত না, আর আমাদের বাসায় এসে সাত সকালবেলা উঠে বসে আছো। শখ আয়নের কথা শুনে মাথা নিচু করে ফেলল। এখনো শখ আয়নের পায়ের মধ্যে পা দিয়ে বসে আছে। আয়ন উঠে গিয়ে দরজা খুলে দিল। দেখলো রুহির ছেলে রাফি এসেছে। মামু, তুমিও বউ পেয়ে সবার মতো হয়ে গেলে। আগে একবার ডাক দেওয়ার পরে সাথে সাথে এসে দরজা খুলে দিতে, আর এখন বউ পাওয়ার পরে সেই কখন থেকে ডাকছি, দরজা খোলার কোনো নামই নেই। এইটুকু বাচ্চা হলে কি হবে, যে পাকনারে বাবা। রাফির কথা শুনে শখ হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তা দেখে আয়ান রেগে শখের দিকে তাকালো। শখ মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রাফি বলল, এই যে মেয়ে, তোমার সাথে আলাপ করতে আসলাম। বড়দের সালাম দিতে হয়, তুমি জানো না? তোমার বাবা মা তোমাকে কিছু শেখায় নাই নাকি? রাফির কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শখ। রাফি আবার বলল, এই যে মামিমণি, এভাবে তাকিয়ে কি দেখছো? পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল রাফি। তুমি কে, আর এত পাকা পাকা কথা বলছো কেন? রাফি বলল, মা, আমার ছেলেকে বিয়ে করে এই বাসায় এসেছ, আর আমাকেই চেনো না? কেমন বউ তুমি, নিজের শ্বশুরকে চেনো না? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আমার ভুল হয়ে গেছে। আমি তো এ বাসায় নতুন, তাই সবাইকে ভালোভাবে চিনি না। রাফি বলল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মা, সমস্যা নেই। তুমি আমার মেয়ের মতো, ছোট মানুষ একটু ভুল করতেই পারো, আর আমাদের বড়দের উচিত তাদের ভুল ক্ষমা করা। রাফির কথা শুনে শখ সহ আয়ান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এতটুকু বাচ্চা এসব কথা কোথা থেকে শিখলো? তখনই রুহি এসে রাফির কান ধরে বলল, খুব পাকা পাকা কথা হচ্ছে তোমার, তাই না? এসব কথা কোথা থেকে শিখেছো তুমি? রুহি রাফিকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, তাই রাফির সব কথা শুনতে পেয়েছে সে। রাফি বলল, আম্মু ছাড়ো তো, ব্যথা লাগছে। আমি আমার ছেলের বউয়ের সাথে আলাপ করতে এসেছি। আমি তো দাদুকে দেখেছি বড় আম্মুকে এভাবে বলতে, তাই আমিও শিখে নিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। বাবাকে কতবার বলেছি বাচ্চাদের সামনে এমন কিছু করবেন না, যাতে করে ওরা উল্টোপাল্টা কিছু শেখে। এটাই বয়স, এখন আমরা বাচ্চাদের যা শেখাবো ওরা তাই শিখবে। আগে বাসায় ফিরি, তারপরে বাবার সাথে কথা বলে নিব। রাফি, দেখি চল, আমার সাথে যাবি। অনেক হয়েছে ছেলের বউয়ের সাথে আলাপ করা। তুই একা আলাপ করলি তো হবে না, বাহিরে তোর ছেলের বউয়ের সাথে আলাপ করার জন্য অনেকে অপেক্ষা করছে। শখ, আয়ান, তোরে রেডি হয়ে নিচে আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। বলে রুহি চলে গেল। আয়নার কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শখের সাথে কোনো কথা না বলে নিচে চলে গেল। শখ উঠে ফ্রেশ হয়ে নিল। এখন কি করবে সে? একটু পরে আয়নের আম্মু রুমে প্রবেশ করলো আর বলল, মামনি, তুমি এখনো রেডি হওনি? আসলে আমি কি দিয়ে কি করব বুঝতে পারছি না আন্টি। আয়নের মা বলল, আচ্ছা এই ব্যাপার, আমি এসেছি, এখন সবকিছু করে দিচ্ছি। আর আন্টি কি? আম্মু বলে ডাকবে। আচ্ছা আন্টি, না মানে আম্মু। আয়নের মা জিজ্ঞেস করলো, শাড়ি পরতে পারো? না আম্মু। আয়নের মা বলল, সমস্যা নেই, আমি পরিয়ে দিচ্ছি। বলেও নিয়ে শোকে একটা লাল রঙের শাড়ি পরিয়ে দিল, সাথে হাত ভর্তি করে লাল চুড়ি পরিয়ে দিল, হালকা মেকআপ করে দিল। হালকা সাজে শখকে অসাধারণ লাগছে। তারপর মিসেস নীলিমা চৌধুরী শখকে নিচে গিয়ে বসিয়ে দিল। শখের পাশে আয়নকে বসিয়ে দেওয়া হলো। শখ আর চোখে আয়নকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার স্বামীকে সে সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। সবাই চলে আসলো শখকে দেখতে। বাহ নীলিমা, তোমার ছেলের বউ ভারী মিষ্টি দেখতে হয়েছে, আসলে খুব সুন্দর হয়েছে, তবে একটু বাচ্চা, সমস্যা নেই, ঠিক মানিয়ে চলতে পারবে আমার মনে হয়। একটু পরে শখের বাবা মা ভাই চলে আসলো। শখ দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফিয়াজ বলল, কেমন আছিস বোন? সরি রে, তোদের বিয়েতে থাকতে পারলাম না, আমি অফিসের কাজে বাইরে গিয়েছিলাম। শখ এবার চোখের পানি মুছে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ফিয়াজ বলল, আমিও ভালো আছি রে বোন। বাবা কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো, একদিনে পর হয়ে গেলাম, কথা বলছো না আমার সাথে। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুই আমাকে ভুল বুঝিস না। আমার দুই মেয়ে একদিনে আমার ঘর থেকে চলে এসেছে। আমাদের কি অবস্থা হচ্ছে একটাবার ভাব। তোদের ছাড়া কতটা কষ্টে আছি তুই জানিস? একটা দিন একটা বছরের সমান মনে হচ্ছে। তা মা, তোর কোনো সমস্যা হচ্ছে না তো কোনো? মা, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। এই বাড়ির সবাই অনেক ভালো,
বাবা, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ বা চিন্তা করছো? এত ঘেমে যাচ্ছ কেন? রাহিলা বেগম বললেন, শুধু বাবার সাথে কথা বললে হবে? মাকে চোখে পড়ে না? চোখে পড়ে জন্যই সবার আগে তোমার কাছে আসলাম। কিন্তু বাবার কি সব? বাবা মাকে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে আসবে? শখ আর কোনো কথা বলল না। রুহি সবাইকে ভেতরে নিয়ে গেল। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে কিছু আত্মীয় স্বজন বাসার দিকে রওনা দিল। বাসা দূরে হওয়ায় আগেই রওনা দিল সবাই, যেন বাসায় আগেই পৌঁছাতে পারে। অর্ধেক বাসা খালি হয়ে গেছে। শখমা, আজ তাহলে আমরা উঠি, পরের সময় করে আবার আসবো। শখের বাবা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, তা শখ ভালোই খেয়াল করছে, কিন্তু এত মানুষের মধ্যে বাবার সাথে কথা বলতেও পারছে না। এ কি স্যার, এখনই চলে যাবেন? আজ রাতটা থেকে তারপরও যাবেন? না মা, থাকতে পারবো না। আমরা এসেছিলাম শখে নিতে, তোমরা তো যেতে দিবে না, তাহলে আর রাত করে লাভ নেই। স্যার, আপনি কি কষ্ট পেয়েছেন? রাগ করবেন না স্যার, কয়টা দিন পরে আমি নিজে আয়নার শখকে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। আচ্ছা মা, তাহলে আসি। শখ দেখে শুনে থাকবি, আর কোনো রকম বেয়াদবি করবি না বড়দের সাথে। সবার সব কথা শুনে চলবি, কেমন? বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিয়াজ, তুই তোর মাকে নিয়ে বাসায় যা, আমার একটু কাজ আছে, কাজটা করে আমি আসছি। রাহিলা বলে, এত রাতে আবার কিসের কাজ? ফিয়াজ বলল, আম্মু বাদ দাও তো, বাবাকে যেতে দাও, তুমি আর আমি বাসায় চলে যাই। বলেই বাসার দিকে রওনা দিল দুজনে। এদিকে উনি কে মা? শুভর মা বলল, উনি তোর আসল বাবা। মানে উনি আমার বাবা হতে যাবে কেন? আমার বাবা তো। উনি তোর আসল বাবা রে শুভ, আমি না। ভেতরে প্রবেশ করতে করতে বলল আহনাফ সাহেব। আহনাফ সাহেবকে দেখে মুনতাহা বলল, বাবা, তুমি? উনি তোমার বাবা হতে যাবে কেন? উনি আমার বাবা। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? উনি আমার বাবা। শুভ, মুনতাহা ঠিকই বলেছে। মুনতাহা আমার মেয়ে, কিন্তু তুই আমার ছেলে না। তোর আসল বাবা ওই যে দেখছিস দাঁড়িয়ে আছে, উনি রায়হান তালুকদার, উনি তোর বাবা। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো এতদিন তোমাকে নিজের বাবা বলে মেনে নিয়েছি। উনি যদি আমার বাবা হয়, তাহলে উনি এতদিন কোথায় ছিলেন? ওনাকে আটকে রাখা হয়েছিল, আমি আটকে রেখেছিলাম তোকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য, কিন্তু আমি সফল হতে পারিনি। তোর মা তোর বাবাকে বাঁচানোর জন্য আমি যা বলেছি তাই করেছে। কিন্তু তুমি এমন কেন করলে বাবা? আমি এসব বলতে পারবো না। তোর বাবা খুব ভালো মানুষ রে, তোকে একটু কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। কতগুলো বছর তোর থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। মুনতাহা সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। বাবা, তোমরা দুজন আগে থেকেই দুজনকে চিনতে? কিভাবে? হে রে মা, সে অনেক কথা, আমি তোকে সময় করে বলবো। সেজন্য কাল আমি তোদের বিয়ের সময় ছিলাম না। শুভকে এটা জানানোর দরকার ছিল। ও যাকে নিজের বাবা মনে করে, সে তার বাবাই না, আর না তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি শুধু এতটুকুই বলতে এসেছিলাম। ভাগ্যের কি পরিহাস। দেখো বাবা, তুমি আমার বাবা নও, আর না তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে। সেই ঘুরে ফিরে তুমি আমার বাবাই হয়ে গেলে, কিন্তু তুমি আমার বাবাকে আমার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রেখেছ, আমাকে মিথ্যে বলেছ। এর জন্য তোমাকে কি শাস্তি দিব? আচ্ছা, আমি তোকে মিথ্যা কথা বলেছি ঠিকই, কিন্তু কোনোদিন তোকে আর তোর মাকে কষ্ট দিয়েছে কি? বাজে ব্যবহার করেছে কি? কোনো দিকে অভাবে রেখেছে কি বলতো? শুভ ভেবে বলল, সত্যিই তো, তার এখনই। কিন্তু এতগুলো বছর আমাকে আমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছ, এর শাস্তি তোমাকে কি দিব? আমাকে যা শাস্তি দিতে মন চায় দে, পারলে আমাকে পুলিশে ধরিয়ে দে। আমি আর পারছি না, মুক্তি চাই আমি। আর শাস্তি তোমাকে কি দিব? না, তোমাকে শাস্তি দিব না। তোমার পাপের ফল যদি মুনতাহাকে দিই, তাহলে তুমি কষ্ট পাবে। শুভ, আমি তোর নিজের বাবা না হতে পারি, তোকে এতগুলো বছর পেলে মানুষ করেছি। এতটা খারাপ কাজ তুই করতে পারবি না। আমি জানি তুই আমার মেয়েটাকে কতটা ভালোবাসিস। আমার মেয়ের কিছু হয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি তো? তুমি খুব চালাক বাবা, এই জন্যই এতগুলো বছর এত সুন্দর করে অন্যায় করতে পেরেছ। আহনাফ সাহেব মাথা নিচু করে আছেন। কেন করলেন আহনাফ সাহেব এমনটা? কেন আমার বাবার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখলেন? কি উদ্দেশ্য আপনার? আমাকে বলতেন শখের নামে অনেক জায়গা, জমি, টাকা পয়সা আছে, সেগুলো কেবল শখের। 18 বছর পূর্ণ হলে আমরা নিতে পারবো। আপনি তো শখকে মারতেও চেয়েছিলেন। ছি বাবা, তুমি আর কত নিচে নামবে?
আজ আমি এত বেয়াদব রাগী হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি যখন ছোট ছিলাম, শখ আর ফিয়াজ ভাইয়াকে নিয়ে আসলে তোমরা সব সময় শখকে বেশি ভালোবাসতে। এটা দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু যখন জানতে পারলাম শখকে তোমরা মারার প্ল্যান করছো, তখন আমি 5 বছরের বাচ্চা সবকিছু শুনে ফেলি। তারপর থেকে শখের জন্য আমার খুব খারাপ লাগতো। তোমরা চাইতে আমি শখের সাথে খারাপ ব্যবহার করি, ওকে আঘাত করি, যার কারণে ও মরে যায়। আর বাচ্চাদের হিংসে খুব মারাত্মক, কিন্তু আমি তখন থেকেই ঠিক করে নিই শখের সাথে খুব খারাপ ব্যবহার করব, কিন্তু শখের কোনো ক্ষতি হতে দেব না। বড় বোন হিসেবে শপথ নিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমরা হয়তো সবকিছু ভুলে গিয়েছো, অন্য কেউ শখকে মারার চেষ্টা করছে, তাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিলে বাবা। আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো বাবা যেন আল্লাহ কাউকে না দেন। শখ তোমার নিজের মেয়ে না হতে পারে, কিন্তু তোমার মেয়ে হিসেবে তো সেই বাচ্চা থেকে বড় করেছো। তোমার মায়া লাগে না? কষ্ট হয় না? কলিজাতে লাগে না? উত্তর দিচ্ছ না কেন বাবা? তোরা সবাই একদিন সবকিছু বুঝতে পারবি, আমাকে কিছু বলতে হবে না। আর সবকিছু বলে আমি তোদের বিপদের মধ্যে ফেলে দিতে পারি না। কি বিপদ? শখকে মেরে আমার নামে চাপিয়ে দেবে আর বলবে মুনতাহা শখকে দেখতে পারে না? শখের উপরে মুনতাহার খুব রাগ, তার জন্য শখকে মেরে ফেলেছে। অবশ্য তোমরা এটাও করতে পারবে। ছোটবেলায় তুমি আর ওই মহিলা মিলে আমার ছোট বোনটাকে ছাদ থেকে ফেলে দিয়ে আমার উপরে সব দোষ চাপিয়ে দিতে চেয়েছিলে। আমি সব কিছু শুনে ফেলেছিলাম বাবা। তারপর থেকে আরো বেশি ঘৃণা জমে গিয়েছি। মুনতাহা, আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি। একদিন ঠিকই বুঝবি। আজ দোষ না করেও সবার কাছে আমি দোষী, তবুও তোরা ভালো থাক। আচ্ছা বাবা, তুমি তোমার মেয়েদের ভালোর জন্য এইসব করেছো, কিন্তু আমি কি দোষ করেছি যে তুমি আমার বাবাকে আমার থেকে দূরে সরালে? আহনাফ সাহেব মাথা নিচু করে আছে। মিহু বলল, কিন্তু আমি তো ওনাকে বাবা হিসেবে জানি না। আমি তো আমার বাবাকেই বাবা হিসেবে জানি। ভাইয়া, তুমি ওনাকে কি করে বাবা হিসেবে জানো? শুভর মা বলল, আমি বলছি তোদের সবকিছু কি হয়েছে, তবে শোন। আইনের বাবা আমার নিজের ভাই। তোরা তো জানিসই, তোর বাবা ছিলেন প্রবাসী। ওনার অর্ধেক জীবন প্রবাসেই কেটে যায়। একসময় তিনি দেশে আসেন আর আমাদের বিয়ে হয়। শুভর যখন 2 বছর বয়স তখন মিহু আমার বেটি তোর বাবার নামে মিথ্যে মামলা করে, যার কারণ তোর বাবাকে আবার প্রবাসে ফিরে যেতে হয়। এই তো জীবন কার ছিল সুন্দর। তারপরে মিহু হলো, তখন আমি আয়ানদের বাসায় থাকতাম। মিহুর 1 বছর পূর্ণ হলে আমি আবার শুভর বাবার বাসায় ফিরে আসি। একদিন বিকেলে মিহুকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি আহনাফ সাহেব। আমি ওনাকে চিনতে পারিনি। উনি আমার মাথায় সরাসরি বন্দুক ঠিকই বলে, একদম চিৎকার করবে না, তাহলে জানে মেরে দেবে। আমিও ভয় পেয়ে একটা কথা বলছিলাম না। উনি আমাকে বলল, আমি যা যা বলবো তা যদি না করো তাহলে রায়হানকে মেরে ফেলবো। সাথে আমাকে দেখাল রায়হানকে আটকে রেখে কি অত্যাচার না করছে। স্ত্রী হয়ে এমন কিছু দেখা সত্যি খুব কষ্টকর। আমি ওনার পা ধরে বললাম, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপর উনি আমাকে বললেন, শুভকে ওনার ছেলের পরিচয়ে বড় করতে হবে, আর শুভ বড় হলে উনি শুভকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে। আমি কিছুই বলতে পারবো না। আমি শুভর বাবাকে বাঁচাতে রাজি হয়ে যাই। উনি আমাদের সবসময় দেখাশোনা করত, কখনো খারাপ ব্যবহার করতো না। আমাদের একটা গুপ্ত রুম আছে, এখানে মাঝে মাঝে আসতো, কিছু কথা বলতো, আবার চলে যেত। তাছাড়া আর কোনো কথাই হতো না। আমি শুভর বাবাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তাই ওনার ওসব কথা আমি শুনেছি। শুভ আহনাফ সাহেবকে বাবা হিসেবে জানলেও মিহুকে তা জানতে দেয়নি। মিহুকে সবসময় আয়ানদের বাসায় রাখতাম। মিহুর যখন 17 বছর বয়স, মিহু আয়ানদের জন্য পাগল হয়ে যায়। আয়ানকে বিয়ে করতে চায়, আরো পাগলামি শুরু করে দেয়, যার ফলে মিহুকে আমরা বিদেশে পাঠাতে বাধ্য হই। শখের 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি শুভর বাবাকে খুঁজে পাই। শুভর বাবাকে মিথ্যে কথা বলে বাসা থেকে বের করে নিয়ে গিয়েছিল, পরে আটকে রেখেছিল আহনাফ সাহেব। পরে আমি সেখান থেকে শুভর বাবাকে নিয়ে এসে লুকিয়ে রাখি। হাজার চেষ্টা করলেও আহনাফ সাহেব শুভর বাবাকে খুঁজে পায় না, না পারে শখে মার। এত টাকা পয়সার নেশায় আমাদের সুখের সংসার শেষ হয়ে গেল। না পারলাম সংসার করতে, আর না পারলাম
স্বামী ছেলে মেয়েকে একসাথে কাছে পেতে। না পেল শুভ, মিহু তার বাবার ভালোবাসা, আর বাকি সবকিছু তোরা তো জানিসই। কথাগুলো বলে শুভর মা দীর্ঘ শ্বাস ছাড়লেন। সবটা শুনে শুভ রেগে আহনাফ সাহেবের কলার ধরে বলল, আমি আপনাকে শেষ করে দিব আহনাফ সাহেব। আপনি আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, আমি আপনার জীবনটাই কেড়ে নিব। বলে বন্দুক বের করলো। তখনই শুভর মা দৌড়ে এসে তাকে আটকালো। শুভর মা বলল, কি করছিস শুভ? ছেড়ে দে, আমি আর কোনো ঝামেলা করতে চাই না। তোর বাবা তোদের এক করতে পেরেছি, এখন এই বুড়ো বয়সটা তোদের সাথে নিয়েই সংসার করতে চাই। ওনার বিচার আল্লাহ করে দিবেন। একটা কথা মনে রাখবি, বিচারের মালিক আল্লাহ, আমরা না। সবকিছু ওনার উপরে ছেড়ে দে, উনি ওনার পাপের ফল পাবেন। আপনি এখন আসতে পারেন। আহনাফ সাহেব যেন এই কথাটিরই অপেক্ষায় ছিলেন। বলার সাথে সাথে মাথা নিচু করে চলে গেল। শুভ তো অবাক, আহনাফ সাহেবকে এতদিন ধরে দেখছে। উনি এত সহজে সবকিছু মেনে নেওয়ার মতো লোক নয়, কিছু তো গড়বড় আছেই। শুভর বাবা বলল, বাবা আমার জান, সোনার ছেলে আমার, একবার বাবা বলে ডাক না। কি রে মিহু, আমাকে বাবা বলে ডাকবি না? তোরা কেন ডাকছিস না? আমি কত বছর ধরে অপেক্ষায় আছি এই দিনটার জন্য। শুভ বাবা বলে তার বাবাকে জড়িয়ে ধরলো। মিহুকেও কাছে টেনে নিল তার বাবা। শুভর মাও ওদের কাছে গিয়ে দাঁড়ালো। শুভর মা বলল, কিভাবে পূর্ণতা পেল রে মিহু? আমার আরেকটা মেয়েকে দেখ, দূরে দাঁড়িয়ে বোকার মতো কান্না করেই যাচ্ছে। এদিকে আয় মা। মুনতাহা আসছে না দেখে শুভর আম্মু নিজে গিয়ে মুনতাহাকে জড়িয়ে ধরলো। শুভর মা বলল, কান্না করছিস কেন? তোর বাবার অপরাধের শাস্তি তোকে আমরা দিব না, আমরা এতটাও খারাপ নয়। মুনতাহা এবার জোরে কান্না করে উঠল। শুভর মা বলল, পাগলি মেয়ে আমার, একদম কান্না করবি না। মিহু যেমন আমার একটা মেয়ে, ঠিক তেমনি তুইও আমার আরেকটা মেয়ে। মুনতাহা আর কিছু বলল না, দৌড়ে রুমে চলে গেল। কোনো মেয়ে তার বাবার এমন অপরাধ মেনে নিতে পারবে না। বাবা যতই খারাপ হোক না কেন, কেউ কিছু বলে ঠিকই খারাপ লাগে। এখন যদি তাকে সেই খারাপ কথা শুনতে হয়। শুভ কি আমাকে ভুল বুঝবে? সত্যি কি বাবার শাস্তি আমাকে দেবে? আমাকে যদি বাবার কাছে রেখে আসে? এসব ভাবছে আর কান্না করছে মুনতাহা। তখনই শুভ আসে রুমে। মুনতাহার সাথে কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মুনতাহার সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মুনতাহা আর কোনো কথা না বলে শুভর পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুম আসছে না, মা থাকলে ভালো হতো। জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করতে পারতাম। কিছুই ভালো লাগছে না, কি যে করি। কালকে ঠিকই আমাকে জড়িয়ে নিয়েছিল, একদিনেই এতটা বদলে কিভাবে যায় মানুষ? বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো মুনতাহা। রাত 12টা বেজে গেছে, সবাই চলে গেছে। পুরো বাসা একদম ফাঁকা। রুহি আর কাজের লোকরা মিলে পুরো বাসা পরিষ্কার করে ফেলছে। প্রচুর ক্লান্ত লাগছে। শখ রুমে এসে শাড়ি বদলে একটা সালোয়ার কামিজ পরে নিল। আয়নের আসার কোনো নামই নেই। এসব ভাবতে ভাবতে আয়নের আগমন। এতক্ষণ কোথায় ছিলেন? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কেন দিতে হবে? তুমি আমার কে যে আমার সবকিছু তোমাকে বলতে হবে? আমি আপনার বউ, তাই আপনি সবকিছু আমাকে বলতে বাধ্য। বউ? আপনি এমন করছেন কেন বলেন তো? আমার আর ভালো লাগছে না। এতটুকুতেই হাঁপিয়ে গেলে? আমি যে 2টা বছর ধরে সহ্য করছি। মানে? কিছু না, তুমি বুঝবে না। আমাকে বুঝিয়ে বললে আমি ঠিকই বুঝবো। প্রয়োজন মনে করছি না। কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন স্যার? হ্যাঁ, একদম ঠিক বলেছ। তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার, এটাই আমাদের সম্পর্ক। আপনাকে কি ভূতে ধরেছে স্যার? তাতে তোমার কি? আপনি সব সময় এমন করেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? ভালো ব্যবহার পেতে হলে ভালো কাজ করতে হয়। তুমি কি কোনো ভালো কাজ করেছো যার জন্য আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? শখ আর কোনো কথা বলল না, মাথা নিচু করে ফেললো। একটা অপরাধ করেছে, এখন কি তার শাস্তি সারা জীবন পেতে হবে? আর কথা বলে লাভ নেই। তাই শখ গিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। শখ, তুমি জানো আমি আমার বেড কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। কালকে বলে দিয়েছি, মনে নেই? এমনিতে শখের মনটা ভালো নেই, কেমন যেন অজানা কারণে ভেতরে খুব খারাপ লাগছে। তাই কোনো কথা না বলে উঠে এসে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল। আয়ান তো অবাক। সে ভেবেছিল শখ হয়তো ওর অধিকার নিয়ে ঝগড়া করবে। তার ভাবনা সম্পূর্ণ উল্টো করে দিয়ে শখ নিচে শুয়ে পড়ল। কেন এত অস্থির লাগছে? কেন শান্তি পাচ্ছি না? মনে হচ্ছে কিছু হতে চলেছে। আমি কি আমার কাছের কোনো মানুষকে হারাবো? না, আর নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। মা গো, ও মা, আজ কেন জানি তোমার কথা খুব মনে পড়ছে। আয়ান এসে শখকে
কোলে তুলে নিল। এমনটা হওয়ায় শখ কিছুটা রেগে বলল, কি হয়েছে? নামান আমাকে। এখন কি আপনার রুমে ঘুরতেও পারবো না? তাহলে বলে দিন, চলে যাচ্ছি। এত রাগ আসে কোথা থেকে? হ্যাঁ, আমার মতো একটু ভালো হতে পারো না? আর তুমি কান্না করছো কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি? ভূতের মুখে রাম নাম। আপনি ভালো হলেন কবে? আমার চোখ আমার চোখের পানি। আমার যখন ইচ্ছে খুশি কান্না করব, তাতে আপনার কি? আমি খারাপ ছিলাম কবে? আমার সামনে কান্না করা যাবে না। আমার ইচ্ছে আপনি আমাকে নামিয়ে দিন। যদি না নামিয়ে দেই কি করবে? আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ডেকে কি বলবে? বলবো আপনি আমাকে বিরক্ত করছেন। তুমি যদি বলতে পারো আমার স্বামী আমাকে কোলে তুলে নিয়েছে, আমাকে নামাচ্ছে না, তাহলে তোমাকে ছেড়ে দিব। আপনি একটা অসভ্য লোক। একটু অসভ্যতা আমি করি? এই, আপনি ঠিক আছেন তো? শরীর ঠিক আছে আপনার, নাকি ভূতে ধরলো? এমন করছেন কেন? আয়ান আর কোনো কথা না বলে শখকে বিছানায় চুপচাপ শুয়ে দিল। তারপর লাইটটা নিভিয়ে নিজেও শখের পাশে শুয়ে পড়ল। এই লোককে নিশ্চয়ই ভূতে ধরেছে। কাল রুহি আপুকে বলে ওঝা নিব একবার। আমি নিজে একটা ভূত, আমাকে আবার কোন ভূতে ধরবে? বলতে বলতে শখকে নিজের কাছে টেনে জড়িয়ে নিল। আপনি কথায় কথায় এভাবে জড়িয়ে ধরেন কেন? আমার ভালো লাগে না। আমার বউ আমার যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি আমাকে জড়িয়ে ধরেন, তাহলে সমস্যা তো আমারই হবে নাকি? আচ্ছা শখ, তোমার শরীর এমন নরম কেন? একদম নরম তুলতুলে, একদম তুলোর মতো। মেয়েদের শরীর বুঝি এমনই নরম হয়? তোমাকে দেখলেই শুধু আদর করতে ইচ্ছে করে। আয়নের এমন কথায় শখ বেশ লজ্জা পায়। লোকটাকে সত্যি মনে হয় ভূতে ধরেছে। এমন করে কথা বলছে কেন? তুমি যতই উঠতে চাও না কেন পাখি, আমি না ছাড়লে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আপনি এমন করছেন কেন? আমার ভয় লাগছে। আমি থাকতে তোমার কিসের ভয়? জানি না, আমার ভালো লাগছে না। আয়ান আলতো করে শখের ঘাড়ে চুমু খেলো। শখের পুরো শরীর কেঁপে উঠল। তা আয়ান বেশ ভালোই বুঝতে পারছে। শখ কোনো কথা বলছে না, একদম শান্ত হয়ে আছে। এদিকে আয়নের কোনো সারা শব্দ না পেয়ে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। শখ যেন হাফ ছেড়ে বাঁচল। শখ কিছুক্ষণ ঘুমন্ত আয়নের দিকে তাকিয়ে দেখল, তারপরে সে নিজেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা মুনতাহা উঠে বসে আছে, নিচে নামতে পারছে না, কারণ শুভ ওকে নিচে নামতে দিচ্ছে না, ধরে বসে আছে, কোনো কথাও বলছে না। এতে বেশ বিরক্ত লাগছে মুনতাহার। কি হলো? এইভাবে সং সাজিয়ে বসিয়ে রেখেছেন কেন? আগে তুমি করে বলবে, তারপরে বলবো। আজও বললেই হলো নাকি? কি বলবেন বলুন, আর না বললে সরুন, নিচে নামবো। আমি না চললে তুমি যেতে পারবে? তোমার সাহস আছে বলতে হয়। দেখতে চান আমার সাহস আছে কিনা? বলে শুভকে ধাক্কা দিয়ে নিচে নামতে লাগলে শুভ মুনতাহার হাত টান দিয়ে মুনতাহাকে বিছানায় ফেলে দেয়। মুনতাহা যেন উঠতে না পারে, তাই সেও মুনতাহার উপরে শুয়ে পড়ে। গো মা গো, মরে গেলাম। আস্ত একটা হাতি এসে পড়েছে আমার উপরে। শোনেন বলছি, আমাকে কি মেরে ফেলবেন নাকি? তুমি আমার কথাই শোনোনি, এটা তোমার শাস্তি। আমার মুখের উপরে কথা বলো, এত সাহস তোমার? সাহসের কি রেখেছেন আপনি? সরবেন নাকি মার খাবেন? বলেই শুভকে মারতে শুরু করলো। এতে শুভর কিছুই হচ্ছে না। শুভ হেসে বলল, শুধু শুধু নিজের শক্তি অপচয় কেন করছো বলো তো? সুন্দর করে বললেই তো পারো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিন। আবার আপনি তুমি করে বলো। এইভাবে একদিনে তুমি করে বলা যায় নাকি? চাই, তুমি বলবে। ও শ্বশুরের ছেলে, ছেড়ে দাও না স্বামী। শুভ ড্যাব ড্যাব করে মুনতাহার দিকে তাকিয়ে আছে। বাপ্পা, এত সুন্দর ডায়লগ কোথা থেকে শিখেছো? শখ শিখিয়েছে। ও আমাকে বলেছিল বিয়ের পরে স্বামীকে শ্বশুরের ছেলে বলে ডাকবে। আমাকেও শিখিয়ে দিয়েছিল ডাকতে। ভালোই, বোনকে দেখতে পারোনি, আবার দুই বোন মিলে ভালোই বুদ্ধি পরামর্শ করছো। বিয়ের পরে কি করবে? তাতে আপনার কি? কিছু না, একটা চুমু দাও, তোমাকে ছেড়ে দিই। এমনটা কিন্তু কথা ছিল না। তুমি বলেছিলে তোমাকে তুমি করে বললে ছেড়ে দেবে। শুভ মুনতাহার গালে ও কপালে চুমু খেয়ে ওর উপর থেকে উঠে আসলো। মুনতাহা যেন নিজের জীবনটা ফিরে পেল। আচ্ছা মুনতাহা, কাল যে তোমার সাথে কথা বললাম না, এটা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন আছে? থেকেই বা কি হবে বলুন? কাল সারা রাত ভাবলাম, তারপরে বুঝতে পারলাম আমার বাবা যা করেছে আপনাদের সাথে, এর থেকে বেশি আপনারা আমার সাথে করতে পারেন। আমি কিচ্ছু বলবো না।
শুভ মুনতাহার ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ। আমি তোমাকে এমন ভালোবাসি তুমি যেন অন্যদিকে মন দিতে না পারো। তোমার মন শুধু আমার কথাই ভাবে, সেজন্য আমি তোমার সাথে কথা বলিনি। কাল তুমি শুধু আমার কথাই ভেবেছো, তাই না? বলো, অন্য কথা মনে করোনি? হ্যাঁ, সত্যি তো, আমি কাল আপনার কথাই ভেবেছি। আমার বউ আমাকে কত ভালোবাসে, সারা রাত আমার কথা ভেবেছি। মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, মোটেও না, আমি আপনাকে একদম ভালোবাসি না। আবার আপনি করে বলবোই তো। শান্তির কথা ভুলে গেলি? আমি তো মজা করলাম। আহ, না মানে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? এবার সঠিক পথে এসেছো বউ আমার। সরো তো। বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল মুনতাহা। কেন যেন কয়েকটা দিন ধরে সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে শখের। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে নিচে গিয়েছিল, রুহি আবার উপরে পাঠিয়ে দিল। আয়ান ঘুমিয়ে আছে, সে কি করবে, কিছুই ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেল। ব্যস্ত শহরটা দেখছিল শখ, কেউ থেমে নেই, যে যার মতো নিজের কাজে ব্যস্ত। এসবই ভাবছিল শখ, তখনই সে অনুভব করলো পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। স্পর্শটা কার? এই 2 দিনে সে ঠিক চিনে। তুমি এত সকালে উঠে বসে আছো কেন? শখের কাঁধে মাথা রেখে আয়ান বলল, ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছিল না, তাই উঠে পড়লাম। আয়নার থেকে কোনো উত্তর আসলো না। এই মানুষটাকে নিয়ে আর পারলাম না, আবার ঘুমিয়ে গেল। শখ আয়ানকে সামনে ঘুরিয়ে নিল রুমে দিয়ে আসার জন্য। আয়ান শখের সামনে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আজব তো, আপনি এমন করছেন কেন? ঘুমানোর হলে আপনি বিছানায় গিয়ে ঘুমন, আমি বিছানা নাকি? কথা বলো না, আমাকে ঘুমাতে দাও। তুমিও আমার তাহলে আপনার রুমের বেডটা ফেলে দিয়ে আস। ঠিকই বলেছো, আমি আজই ফেলে দিয়ে আসবো। সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কলেজে যাবেন না? এবার আয়ান ঘুম ঘুম চোখে তাকালো। সত্যি তো, কয়টা বাজে? যাও রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে কোথায় যাব? কেন? কলেজে যাব। বিয়ে হয়েছে, এখন আবার কিসের পড়াশুনো? আমি আর পড়াশোনা করব না। বলি, আর দেখেছো, সবাই বলবে আয়ানের বউ অশিক্ষিত। সামনে তোমার এইচএসসি পরীক্ষা, সেদিকে খেয়াল আছে? আজ থেকে আমি তোমাকে পড়াবো। নয় হ্যাঁ, আমি রেগে যাওয়ার আগে দৌড় দাও। কোথায় দৌড় দিব? মানুষ আমাকে পাগল বলবে। আমি কথার কথা বলেছি গাধি। তাহলে আপনি কি গাধির জামাই? শখ তবে রে। শখে আর কে পায়, দিল এক দৌড়। দরজা খুলতেই রাফি এসে হাজির। রাফি বলল, কি গো বৌমা, কেমন আছো? একটু আসলাম তোমার খোঁজ খবর নিতে। আলহামদুলিল্লাহ, শ্বশুর আপু ভালো আছি, আপনি কেমন আছেন? রাফি বলল, ভালো নেই গো বৌমা। কেন, কি হয়েছে আপনার? আজকে আমরা আমাদের বাসায় চলে যাব, আবার কবে আসবো জানি না। সত্যি তোরা চলে যাবি? মজা করছিস না তো রাফি? তুমি কি আমার বন্ধু লাগো যে তোমার সাথে আমি মজা করতে যাব? এই কানের নিচে দিব একটা। বড়দের সাথে এটা কেমন করে কথা বলিস তুই? রাফি বলল, তুমি ছেলে নিজের বাবাকে মারবে, তোমার লজ্জা করে না? বাপরে। বলো। আমি তোকে ডাকিনি। এখনই তো বললে বাপরে। আমি ওটা অবাক হয়ে বলেছি। নিচে খেতে এসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বলে রাফি চলে গেল। শখের আয়ানও গেল। সবাই খেতে বসেছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। নীরবতা ভেঙে আয়ানের বাবা বলল, আয়ান, তুমি কলেজে যাওয়ার সময় শখকে সাথে করে নিয়ে যাবে, আবার আসার সময় সাথে করে নিয়ে আসবে। সরি বাবা, আমি পারবো না। আমার আর শখের বিয়েটা পাবলিক করতে চাচ্ছি না, এতে শখের উপরে বাজে প্রভাব পড়বে। কিন্তু ও তো বাচ্চা মেয়ে, নতুন জায়গায় এসেছে, এভাবে ওকে একা পাঠানো কি উচিত? একা কেন যাবে বাবা, গাড়ি নিয়ে যাবে। আয়ানের বাবা আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। আয়ান, আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস, আজ আমি চলে যাব, তোর দোলাভাই আসবে বিকালে আমাদের নিতে। আপু এত তাড়াতাড়ি চলে যাবে কেন? আর কয়টা দিন থাকবে, তারপরে যাবে? ভাইরে, পরের ঘর কি এতই সোজা? আমি এখন অন্যের বাড়ির বউ, তোদের বাড়ির মেয়ে না, মনে রাখিস। আকাশ তাও অনেক ভালো, খুব ভাগ্য করে ওর মতো স্বামী পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি কিছু বলবো না। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শখ খেয়ে কলেজে চলে আসবে, গাড়ি ছাড়া একদম আসবে না। বলেই চলে গেল আয়ান। আপু,
আমি আজ কলেজে যাব না, তুমি চলে যাবে, তাই আজ তোমার কাছে থাকবো। পাগলি মেয়ে একটা। আমি কয়েকদিন পরে আবার আসবো, সামনে তোমার পরীক্ষা, কলেজে যেতেই হবে। মিসেস নীলিমা চৌধুরী শখের জন্য টিফিন রেডি করে দিল। নীলিমা চৌধুরী বললেন, এই নাও মা, এখানে আমি খাবার দিয়ে দিয়েছি, দুপুরে তুমি আর আয়ান খেয়ে নিও, কেমন? আচ্ছা আম্মু। বলে শখ রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজ শখ শাড়ি পরে কলেজে যাচ্ছে, খুব সুন্দর করে সেজেছে। কলেজে আসতে বন্ধুরা সব শখকে ঘিরে ধরলো। কিরে নতুন বউ, কেমন আছিস? আমাদের কথা কি তোর মনে আছে? আগে যদি জানতাম মুনতাহাপুর বিয়ে না শখের বিয়ে হবে, তাহলে একটু বেশি করে খেয়ে আসতাম। এখন বিয়ে করেছিস তো জামাইকে বল আমাদের খাওয়াতে। যে শখ আয়ান স্যারকে দেখতে পারতো না, সেই শখ আজ আয়ান স্যারের বউ। সবাই জানলে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করবে। আয়ান স্যারের বিয়ে হয়ে গেছে শুনলে। ওর সাথে কোনো কথা নেই, আমি ছিলাম না আর বিয়ে করে নিয়েছিস। ওকে বলেছিলাম ওর স্বামী জুতা চুরি করে 50,000 টাকা আদায় করে নেব, তার হলো না। কথা বলবো না আর তোর সাথে। আপনারা কারা? আমি কি কোনোভাবে আপনাদের চিনি? কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না, আবার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন আপনাদের দেখেছি বলে মনে হচ্ছে। সবাই মিলে একসাথে বলে উঠলো, শখের বাচ্চা। ভাগ্যিস আমার বাচ্চাকে ডেকেছেন আপনারা, আমাকে ডাকেননি। সবাই শখের দিকে তেড়ে আসলে শোক দৌড় দেয়। অবশেষে আয়েশা শখকে ধরে ফেললে। কি রে, এখন কোথায় পালাবি? তোকে আজ পেয়েছি। আমাকে কিছু বলিস না, তোরা যা বলবি আমি তাই শুনবো। বেশি কিছু না, তোর বাসর রাতের গল্প শোনালেই হবে। শুনবি? তাহলে শোন। বাসর রাতের স্যার আমাকে থাপ্পড় মেরেছিল আয়েশের কথা বলার জন্য। সবাই শখের কথা শুনে হেসে উঠল। আহারে শখ বেচারি, বাসর রাতে বরের হাতে মার খেয়েছে রে। আমাকে নিয়ে মজা নিচ্ছিস? তোর কপালেও এমন হবে শাকচুন্নি। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তুই আমাকে শকুন? তার থেকে খারাপ কিছু থাকলে ওটা তুই শকুন, তোর জামাই শকুন, তোর বাচ্চা শকুন, তোর 14 গোষ্ঠী শকুন। সাবধানে কথা ক, অযথা মিথ্যা গুজব ছড়াবি না। সাবধানে কথা। শখের বাচ্চা, আয়েশার বাচ্চা। তোরা কি শুরু করলি বলতো? কতদিন পরে সবাই মিলে দেখা করলাম, একটু মজা করব, তা না ঝগড়া শুরু করে দিয়েছিস। তুই একদম ঠিক বলেছিস আমান, একটু জমে আড্ডা দিব, তা না করে অসভ্যের দলগুলো ঝগড়া শুরু করে দিয়েছে। এখন আয়ানসারের ক্লাস, চল ক্লাস করে জমি আড্ডা হবে। সবাই মিলে বলল, ওকে চল। সবাই ক্লাসে চলে গেল। শখ ক্লাসে আসতেই নতুন ছেলেটি শখকে বলল, শখ শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ, নিজের জায়গায় গিয়ে বসো, স্যার আসবে। ছেলেটি বলল, ঠিক আছে। যে যার মতো বসে পড়লো। আয়ন রুমে আসতেই শখকে দেখে রেগে গেল। কে বলেছে ওকে এত সুন্দর করে কলেজে আসতে? সবাই কেমন করে তাকিয়ে আছে? ওর সাহস কি করে হয় ওই ছেলের সাথে কথা বলার? আগে বাসায় যাই, তারপরে তোমার খবর আছে। আয়ন ক্লাস শুরু করলো। শখের দিকে একবারও তাকালো না, আপন গতিতে ক্লাস করে যাচ্ছে। শখের শাড়ির আঁচল নিচে পড়ে থাকায় নতুন ছেলেটি বলল, শখ তোমার শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। শখ পেছনে তাকিয়ে দেখলো সত্যিই তাই। শখ শাড়ির আঁচল ঠিক করতে পেছনে ঘুরতেই আয়ান বলে উঠল, শখ আপনি দাঁড়ান। শখ কিছুটা ভয় পেয়ে সামনে তাকালো। কি হলো, বাংলা কথা বুঝতে পারেন না? ইংরেজিতে বলতে হবে নাকি? শখ মাথা নিচু করে দাঁড়ালো। এটা পড়ালেখা করার জায়গা, গল্প করার নয়। যদি গল্প করতে মন চায় দরজা খোলা আছে, ক্লাসরুম থেকে বেরিয়ে যান। আর এইভাবে সংসারে কলেজে আসার কোনো মানে আছে? কলেজে কি করতে আসেন? গল্প করতে, আড্ডা দিতে, ফাংশন করতে আসেন? তাহলে কলেজে আসার দরকার নেই। আপনার এমন সংসারের কারণে আমার ক্লাসে সমস্যা সৃষ্টি হচ্ছে। এমন সংসারের কারণে সবাই আপনার দিকে তাকিয়ে আছে, ফলে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছে না। গল্প করার জন্য, ফ্যাশন করার জন্য অনেক জায়গা আছে, সেখানে যাবেন। এসব করতে কলেজে আসবেন না। আয়নের কথা শুনে সবাই হেসে উঠল। আয়ন রেগে বলল, সাইলেন্ট প্লিজ। আমাকে কি আপনাদের জোকার মনে হয়? আমি আপনাদের জোক শোনাচ্ছি যে আপনারা হাসছেন? আপনাদের ক্লাসই আমি নিব না। স্যারদের সামান্য সম্মান করতে পারে না, আমি কিছুতেই ক্লাস করাবো না। পুরো ক্লাসরুমে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। একজন ছেলে বলে উঠল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমরা আর এমন কাজ করব না। আপনি যেগুলো কাজ পছন্দ করেন না, কোনোদিন করব না সেগুলো, কথা দিলাম। তবু আমাদের ক্লাস নেওয়া বাদ দিবেন না। আপনি আমার খুব প্রিয় স্যার, আপনার ক্লাস করার জন্য আমি প্রতিদিন কলেজে আসি। ছেলেটির সাথে সবাই বলে উঠল,
আয়ান কিছুটা শান্ত হলো, তারপর শখে বলল, আমার ক্লাসরুম থেকে বেরিয়ে যান। শখ বিনা বাক্যে কান্না করতে করতে বেরিয়ে গেল। আয়ান ক্লাস শেষ করে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই কুত্তার দল শখকে খুঁজতে লাগলো। অবশেষে ছোট পুকুরটির কাছে শখকে খুঁজে পেল। তুই এখানে? আর আমরা তোকে পুরো কলেজ খুঁজে আসলাম। মন খারাপ করিস না সোনা, স্যার তোকে ভালোর জন্যই বলেছে। আমিও দেখেছি কিছু ছেলে তোর দিকে খুব বাজে নজরে দেখছিল, তাই স্যার রেগে গিয়েছিল। আমি কিছু মনে করিনি রে, তোরা এখানে বস, আমি ওখানে খাবার দিয়ে আসি। বলে শখ আয়ানের কেবিনের দিকে চলে গেল। আসবো স্যার। শখকে দেখে আয়ান আবার রেগে গেল। না, আমি এখন ব্যস্ত আছি, পরে আসবে। আম্মু দুপুরের খাবার পাঠিয়েছেন, আপনাকে দুপুরে নিতে বলেছিল, ওটাই দিতে এসেছিলাম। লাগবে না, তুমি চলে যাও, আমার খিদে নেই। শখ তবুও ভেতরে গিয়ে আয়নের টেবিলে খাবার রেখে চলে আসছিল। দরজার কাছে আসতেই আয়ন বলল, তুমি জানো না এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না? তোমার সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? যাও, খাবার নিয়ে যাও। কিছুটা ধমক দিয়ে বলল। শখ ভয় পেয়ে কেঁপে উঠেছে। এতটা রেগে যেতে কোনোদিন আয়ানকে দেখেনি সে। আচ্ছা, আমি না হয় দোষ করেছি, খাবার তো কোনো দোষ করেনি, তাহলে খাবারের উপর কেন রাগ করেছেন আপনি? তুমি কি এখানে থেকে যাবে? একটি মেয়ে বলল, ও যাবে না, শেষরা মেয়ে কোথাকার। ক্লাসে সমস্যা তৈরি করে শান্তি হয়নি, এখন এসেছে স্যারকে ইমপ্রেস করতে। যদি ভুলে ভালিয়ে স্যারকে হাতের মুঠোয় করা যায়। এসব মেয়েকে ভালো করে জানা আছে স্যারদের কি করে ইমপ্রেস করতে হয়। স্যারদের ইমপ্রেস করার জন্য বেড়ে যেতেও দুইবার ভাবে না এরা। নষ্ট চরিত্রহীন মেয়ে কোথাকার। এসব কথা শোনার পরে শখ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে চলে আসলো। এটা ভেবে বেশি কষ্ট লাগছে যে আয়ান একটা কথাও বলল না। শখ চলে যাওয়ার সাথে সাথে আয়ান মেয়েটির গলা টিপে ধরল। তোর সাহস কি করে হয় আমার শখকে নষ্টা চরিত্রহীন মেয়ে বলার? তুই নিজে কি সেটা আগে ভাব। মেয়েটি বলল, স্যার আপনি ওই নষ্ট মেয়ের জন্য আমাকে মারলেন। আয়ন এবার রেগে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। শখকে নিয়ে যদি আপনি আর একটা কথা বলেছেন, আপনাকে এখানেই শেষ করে দিব। আপনি ভাবতেও পারবেন না আমি আয়ান রেগে গেলে কি কি করতে পারি। মেয়েটি বলল, আপনি জানেন আমি চাইলে আপনার নামে মামলা করতে পারি। একটা ছাত্রীর জন্য এত টান এত দরদ কিসের আপনার? আর হবে বা না কেন? বাজে মেয়েটা ঠিক আপনাকে ইমপ্রেস করে নিয়েছে। এনাফ ইজ এনাফ। তাকে তুমি বাজে মেয়ে বলছো? তুমি যাকে বাজে মেয়ে বলেছো সে আমার স্ত্রী। আমি তোমাকে শেষবারের মতো বলছি, শখকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করো। মেয়েটি বলল, স্যার আপনি বিয়ে করেছেন, তাও আবার শখকে, যাকে দুই চোখে দেখতে পারেন না। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমাদের কি বোকা ভেবেছেন? সবকিছুর কৈফিয়ত আমি তোমাদের দিব না। তোমরা আমার টিচার নাকি আমি তোমাদের টিচার? আজই কলেজে শেষ দিন তোমার, আমার সামনে থেকে সরে যাও। চিৎকার করে বলে উঠল। ভয়ে সবাই বেরিয়ে আসলো। যাওয়ার আগে মেয়েটি বলল, আপনাকে দেখে নিব স্যার। আয়ান হালকা হাসলো। 1 ঘন্টা পরে মেয়েটির বাবা মা আসলো। কলেজের সামান্য একটা টিচার হয়ে তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে মারার? আবার আমার মেয়েকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হলো কেন? আপনার মেয়ে অন্যায় করেছে, তাই তার শাস্তি সে পেয়েছে। আপনার মেয়েকে আমি যে এখনো আস্ত রেখেছি, এটাই আপনাদের ভাগ্য ভালো। আয়ন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে শেষ করে ফেলবো। হ্যাঁ আমি জানি, আমি একজন অবৈধ ব্যবসায়িকের সাথে কথা বলছি। দেখবেন ভিডিও সহ প্রমাণ আছে। বলে আয়ন একটা ভিডিও বের করে দেখালো। ভিডিওটি দেখে লোকটি ঘামতে শুরু করলো। এটা তুমি কোথায় পেলে? আপনি যেভাবে সবকিছু না জেনে আপনার মেয়ের কথা শুনে আমার বিচার করতে এসেছেন, আপনি যা খুশি করতে পারেন, মামলা করবেন না কি করবেন করেন, আই ডোন্ট কেয়ার। আর এই যে আপনি আমার ওয়াইফকে চরিত্রহীন বললেন না, দাঁড়ান আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখাই। বলে আয়ন একটা ভিডিও বের করে দিল, যা সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটি একটি ছেলের সাথে অশ্লীল কাজ করছে। ভিডিওটি দেখে মেয়েটির বাবা মা চোখ বন্ধ করে ফেলল। মেয়েটি মাথা নিচু করে ফেলল। তুমি নিজের চরিত্রহীন নষ্ট মেয়ে হয়ে আমার ওয়াইফকে এসব বাজে কথা বলার মতো দুঃসাহস পেলে কোথায় থেকে? আমি কাউকে কষ্ট দিতে চাই না বা কারো দুর্বলতাতে আঘাত করতে পছন্দ করি না, কিন্তু তুমি আমার কলিজাতে আঘাত করেছো, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। এর পরিণাম যে আরো কত খারাপ হতে পারে তুমি নিজেও জানো না। মেয়েটি বলল, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না শখ আপনার বউ। যদি জানতাম কোনোদিন এসব কথা বলতাম না। দয়া করে আমাদের সম্মানটা নষ্ট করে দিবেন না। তার মানে আমার বউ হলে বলবেন না, আর অন্য কেউ হলে বলবে, তাই তো? আজ শখকে বলেছেন, কাল হয়তো অন্য কাউকে বলবেন। আইন বাবা, তুমি শান্ত হও। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, বাচ্চা মেয়ে, তুমি ওকে মাফ করে দাও।
আপনার মেয়ে তো বাচ্চা, আপনি তো আর বাচ্চা না। ছোটরা ভুল করলে ওটা ভুল, তাকে বুঝিয়ে বলতে হয়। ছোটদের মাফ করা যায়, কিন্তু বড়রা ভুল করলে ওটা ভুল নয়, ওটা অন্যায়। এখন বলেন আপনাকে কি শাস্তি দিব? আমাকে একটা সুযোগ দাও আয়ান, কথা দিলাম ভালো হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসব। যে কয়দিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব। তোমাকে আমি কথা দিলাম। আপনি সত্যি বলছেন? একদম সত্য। তোমার বিশ্বাস না হলে তুমি আমার উপরে নজর রাখতে পারো। ঠিক আছে, যে ভালো হতে চাই তাকে একটা সুযোগ দেওয়া যায়। আপনি আপনার মেয়েকে নিয়ে এখনই চলে যান। লোকটি তার মেয়ের চুল ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। এদিকে শখ কলেজ থেকে এসে রুমে গিয়েছে, আর বের হয়নি। দুপুর থেকে কান্না করেই যাচ্ছে। রুহি এসেছিল, কোনো রকম বুঝিয়ে রুহিকে তাড়িয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্তি নিয়ে আয়ান বাসায় ফিরল। শখ রুমে বসেছিল। শখের সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আয়ান। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। আয়ানকে দেখে এখন শখের খুব রাগ হচ্ছে, থাকতে ইচ্ছে করছে না। এই মানুষটার সাথে এক রুমে থাকতে ইচ্ছে করছে না তার। শখ উঠে চলে যেতে লাগলে আয়ান বলল, দাঁড়াও। আয়নের কথায় পাত্তা না দিয়ে শখ সামনের দিকে এগোতে লাগলো। আয়ন উঠে গিয়ে শখের হাত ধরে নিজের দিকে ঘোরালো। কলেজে শাড়ি পরে তোমাকে কে যেতে বলেছিল? তোমাকে না বলেছি বোরকা পরে বাহিরে চলাফেরা করবে? পর্দাতেই নারী সৌন্দর্য। তোমাকে আমি নিষেধ করার পরেও কেন আমার কথা অমান্য করলে তুমি? আমাকে কেউ গাদা গাদা বোরকা কিনে দিয়েছে, আমি সেটা পরে যাব? শাড়ি ছাড়া কিছুই নেই আমার। ভাগ্যিস মনে করে আমার সালোয়ার কামিজগুলো এনেছিলাম, এখন শান্তিতে পরতে পারছি। বলে শখ হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। বাপরে, বউ কি রাগ করেছে? এখন কি করব আমি? আয়ন কিছু একটা ভাবলো। শখ বিছানায় শুয়ে কান্না করছে। আয়ন গিয়ে শখের পাশে শুয়ে পড়ল। কি হলো, এভাবে কান্না করছো কেন? তোমার স্বামী কি মারা গেছে? আমার সামনে এভাবে কান্না করতে পারবে না। কান্না করতে হলে বাহিরে গিয়ে কান্না করে এসো। শখ রেগে কান্না করতে করতে বলল, আপনার বউ মরে গেছে, আমি তো বাইরে যাচ্ছিলাম। আমি কি কাউকে বলেছিলাম আমাকে ধরে রাখুন? বলে উঠে বেলকনিতে চলে গেল শখ। যা বাবা, সত্যি চলে গেল? আমার থেকে এক কাঠি উপরে আমার বউ। মেয়ে মানুষের রাগ কি করে ভাঙাবো? আগে তো কোনোদিন ভাঙাইনি। আয়ন উঠে গিয়ে শখের হাতের ভাঁজে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরল। শখ রেগে আয়নকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু আয়নের শক্তির কাছে সে ব্যর্থ। কি হচ্ছে এটা কি? ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসবেন না, খবর খারাপ হয়ে যাবে। আমার মতো বাজে মেয়ের কাছে কেন আসছেন? আপনার জন্য কত ভালো মেয়ে আছে, তাদের কাছে যান। শখের সামনের দিকে ঘুরিয়ে শখের ঠোঁটে হাত রেখে বলল, চুপ, যা বলেছ এই কথা আর যেন না শুনি, না হলে পরিণাম খুব খারাপ হয়ে যাবে। শখ কোনো কথা বলছে না, মাথা নিচু করে কান্না করছে। আয়ন শখের মুখ উঁচু করে তুলে দুই হাত দিয়ে শখের চোখের পানি মুছে দিল। তারপরে শখে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি ভেবে দেখো তো, আমি কি তোমার খারাপের জন্য বকেছি? তুমি বোঝো না কেন? তোমার দিকে কেউ তাকালে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায়। তুমি আমার কাছে সুন্দর হলেই হবে, সবার কাছে এত সুন্দর হওয়া লাগবে না। তুমি জানো সবাই কি বাজে নজরে তোমাকে দেখছিল? ইচ্ছে করছিল সবাইকে শেষ করে দিতে। আমার বোরকা বাসায় রেখে এসেছি, সাথে করে নিয়ে এসেছি নাকি? আপনার এটা ভেবে আমাকে বকা দেওয়া উচিত ছিল। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এখন আমি আমার বউয়ের জন্য কি করতে পারি? কিচ্ছু করা লাগবে না, যখন বলার তখন কিছু করেনি, এখন এসে বউ দেখাতে, অথচ সবার সামনে বউকে স্বীকার করতে ইচ্ছে করে না আপনার। তোমাকে আমি চকলেট আইসক্রিম কিনে খাওয়াবো, খাবে? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? আমাকে চকলেট আর আইসক্রিমের লোভ দেখাবেন, আমি সব ভুলে যাব। দেখি সরুন, আমাকে যেতে দিন। আপনার সাথে কোনো কথা নেই, একদম কথা বলবেন না। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো। তুমি না চাইলেও আমার কাছেই তোমাকে থাকতে হবে। ফুচকা খেতে যাবে কাকার দোকানে? হ্যাঁ যাব। সত্যি আপনি নিয়ে যাবেন? এবার কিন্তু আমাকে অনেকগুলো ফুচকা খেতে দিতে হবে। আগের বারের মতো আমাকে ভয় দেখাতে পারবেন না। কিন্তু আমি যাব কি করে? আমার তো বোরকা নেই। আস্তে, আগে একটু দম নিয়ে নাও, তারপরে কথা বলো। আগে জানলে ফুচকা নিয়ে বাসায় আসতাম। দূর, আমি যাব না, যান। আরে আমি তো মজা করছিলাম। রুহি আপুর অনেকগুলো বোরকা আছে, একটা এনে দিচ্ছি। আপুকে না বলে আপুর জিনিসে হাত দেবেন? সমস্যা নেই। বলে আয়ান একটা বোরখা এনে শখকে দিল। দুজন মিলে বেরিয়ে পড়লো ফুচকার দোকানে। আমি আপনার হাত ধরি? ধরবে? ধরো। তারপর শখ আয়নের হাত ধরে হাঁটতে শুরু করলো। ভালো লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমার অনেক ইচ্ছে ছিল স্বামীর সাথে রাতে হাত ধরে ঘুরবো।
বলে জিভে কামড় দিল শখ। তা আয়ানের চোখ এড়ালো না। এখন রাগ কমেছে? না। তাহলে ফুচকা খেতে হবে না, চলো বাসায় ফিরে যাব। ঠিক আছে চলেন, আমি কি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিব? আর তুমি কোথায় যাবে? ফুচকা খেতে। একা একা? আপনি তো বললেন ফুচকা খাবেন না। রাগ করে বলেছি? তো রাগ আসে কোথা থেকে? জানি না। আচ্ছা চলেন বাসায় চলে যাব। বলে শখ বাসার দিকে ঘুরলো। আরে আরে কি করছো? আমি এমনি বলেছি চলো। যাব না, আপনি যান। হাত ছেড়ে দিলে কেন? এত রাগ করো কেন? বলে শখের হাত শক্ত করে ধরে নিয়ে হাঁটা শুরু করলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আইন বাবাজি, আজও তোমার ছাত্রীর সাথে ফুচকা খেতে এসেছো? আইন একটু লজ্জা পেয়ে বলল, কি কাকা, যখন ছাত্রী ছিল তখন বৌমা বানিয়ে দিয়েছিলেন, আর এখন বৌমা হয়ে গেছে আর আপনি ছাত্রী বানিয়ে দিচ্ছেন? সত্যি কথা বলছো আইন বাবা, তুমি বিয়ে করেছো? হ্যাঁ কাকা সত্যি, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন। কি মা, আইন বাবা কি সত্যি কথা বলেছে? জি মামা, সত্যি কথা বলছেন উনি। কি আমার কথা মিলল তো? আমি বলেছিলাম না, কার ভাগ্যে কে আছে তা কেউ বলতে পারে না। হ্যাঁ গো মামা, আমার জীবনটা শেষ হয়ে গেল। কালকে আপনি আর আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিব। রহিম মামা শুধু হাসলো। কাকা 2 প্লেট ফুচকা বানিয়ে দিন। 2 প্লেটেই কি আমার? না, আমি একটা খাবো। শুধু নিজের কথা ভাবো, স্বামীর কথা ভাবো না। কেমন বউ তুমি? ভালো বউ আমি, সেজন্যই তো স্বামীর হয়ে একাই 2 প্লেট খেয়ে দিব। তোমার সাথে কথা বলে পারা যাবে না। শখ আর কোনো কথা বলল না। মামার কতক্ষণ লাগবে? কি মা, স্বামী ডাকে কাকা বলে, তুমি ডাকো মামা বলে। হলেই হয় কাকা মামা। তারপরে আয়নার শখ ফুচকা খেতে শুরু করলো। বাপরে কি ঝাল! আইন বাবা তুমি ঝাল খাচ্ছ কেন? তোমার তো। আরে কাকা একদিন খেলে কিছু হবে না। ছেলে মানুষ হয়ে ঝাল খেতে পারে না। তুমি জানো পারি কি না, দেখবে? বলে আয়ান ঝাল বেশি করে নিতে শুরু করলো। আয়নের প্রচুর সমস্যা হচ্ছে, তাও খেয়েই চলেছে। খাওয়া শেষে আয়ান বিলটা মিটিয়ে দিল। খাওয়া হয়েছে, চলো এবার, রাত হয়ে গেছে। আইন বাবা তোমাদের দুজনকেই খুব সুন্দর মানিয়েছে। ধন্যবাদ কাকা, আজ আসি, পরে আবার আসবো। বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ঝাল খেয়ে আপনার মুখ বন্ধ হয়ে গেল নাকি স্যার? কোনো কথা বলছেন না? আয়নের সমস্যা হচ্ছে, শখকে বুঝতে না দিয়ে কোনো কথা না বলে হাঁটতে থাকলো। বাসায় সে শখকে বলল, জলদি পানি নিয়ে এসো, যাও। ঝাল খেতে পারেন না, খেতে গেলেন কেন? কথা কম বলো আর যাও। যাচ্ছি। তারপরে গ্লাসে করে পানি এনে দিল। আয়ান তাড়াতাড়ি করে না খেয়ে পানি দিয়ে ওষুধ খেয়ে নিল। এতে আয়নের ঝাল কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। নিমিষে আয়নের চোখ লাল হয়ে গেল। এখনই চোখ দিয়ে পানি পড়ে যাবে। তুমি পানির মধ্যে কিছু মিশিয়েছো? আস্তে করে বলল। আয়নের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেয়ে গেল। হঠাৎ করে আয়ান উঠে দাঁড়ালো। এক টানে শখকে নিজের কাছে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ আয়নের এমন আক্রমণে শখ জমে বরফ হয়ে গেছে। শখ তার চোখ বন্ধ করে নিল। পুরো শরীর অবশ হয়ে আসছে শখের। আয়নকে যে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, শরীরে সেই শক্তিটুকু পাচ্ছে না শখ। এদিকে আয়ান শখের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। শখ হালকা সরে আসলে আয়ন আরো শক্ত করে কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো। আয়নের ঝাল কিছুটা কমলে আয়ন এবার শখের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো। পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে। শখ 2 হাত দিয়ে তার বোরখা খামচে ধরে আছে। শখ আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাঁপাতে শুরু করলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ। আয়ন আবার শখের কাছে এসে শখের সারা মুখ চুমুতে ভরিয়ে দিচ্ছে। শখ যে দূরে সরে যাবে তারও উপায় নেই। আয়ন শক্ত করে ধরে আছে শখকে। আয়ন আবার শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দরজায় নখ পড়তেই আয়ন শখকে ছেড়ে দিল। এখন বেশ কিছুটা কমে গেছে। দরজার ওপাশ থেকে আয়নের মা বলল, আয়ন বাবা খেতে আসবি না? তোরা কোথায় গিয়েছিলে? আমি তোদের রুমে এসে খুঁজে পেলাম না তোদের। আয়ন নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিল। আম্মু ভেতরে এসো, আমি শখকে নিয়ে একটু বেরিয়েছিলাম, মাত্রই আসলাম। আয়নের মা বলল, না ভেতরে যাব না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে, একসাথে খাবার খাবে। আচ্ছা আম্মু তুমি যাও, 2 মিনিটে আসছি। আয়নের আম্মু চলে গেল। শখ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আয়নের দিকে তাকাতেই বেশ লজ্জা লাগছে। এখানে যদি পালানোর জায়গা থাকতো তাহলে শখ দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে পড়তো।
কি হলো, এখনো যাওনি ফ্রেশ হতে? এভাবে দাঁড়িয়ে আছো, আরো লাগবে নাকি? আমি কি আসবো? বিছানায় বসতে বসতে বলল। বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল শখ। সবাই মিলে খেতে বসেছে। আয়ন মাছের তরকারি নিতে গেলে আয়নের মা বলে উঠল, আয়ন মাছের তরকারি নিস না, আজ একটু ঝাল পড়ে গেছে রে, তোর তো আবার ঝালে অ্যালার্জি। আয়নের মায়ের কথা শুনে শখ বড় বড় করে আয়নের দিকে তাকালো, অবাক হয়ে তাকিয়ে আছে। ওনার ঝালে অ্যালার্জি, আমাকে বলেননি কেন? আমি তো ওনার পানিতে এতগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, এজন্যই উনি এত পাগলামি করছিলেন। ইস, আগে যদি জানতাম। বেশ খারাপ লাগছে এখন শখের। ইস, না জেনে কতটা কষ্ট দিয়ে। আমার ঝাল খেতে কোনো সমস্যা নেই আম্মু, বউ থাকতে ঝাল খেতে কিসের সমস্যা? আস্তে করে চোখ টিপ মেরে শখকে বলল। শখ লজ্জায় মাথা নিচু করে ফেলল। অসভ্য লোক একটা, যা তা বলে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যা রুমে চলে গেল। শখ এসে দৌড়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। আয়নকে এখন তার বেশ লজ্জা লাগছে। আয়ন এসে দেখে শখ শুয়ে পড়েছে। এত সকালে ঘুমানোর মেয়ে তো শখ নয়। আমি জানি তুমি ঘুমাওনি, এমন করছো কেন? শখ কোনো কথা বলছে না। আয়ন গিয়ে আদাশোয়া হয়ে শুয়ে পড়ল। তারপর শখকে টেনে নিজের বুকে শুয়ে দিল। শখ, তোমাকে আজকে একটা গল্প শোনাবো। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। এবার শখ লাফ দিয়ে উঠে বসে। আয়নের জীবনে শখ ছাড়া অন্য মেয়ে ছিল ভাবতেই বুকের ভেতরটায় ব্যথার অনুভব করলো শখ। আমি ছাড়া আপনার জীবনে অন্য মেয়ে ছিল স্যার? তাহলে আমাকে বিয়ে করলেন, তাকেই করতেন? হ্যাঁ, তাকে বিয়ে করেছি তো। মানে? আগে আমার বুকে মাথা রাখবে, তারপরে বলবো। শখ বেশ আগ্রহ নিয়ে আয়নের বুকে শুয়ে পড়ল। আয়া শখকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সেদিন আমি কলেজে আমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য কথা বলতে যাচ্ছিলাম। সেদিন হুট করে কোথা থেকে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়লো। আমাকে কি কথাই না শোনাচ্ছিল মেয়েটা। ইচ্ছে করছিল ওখানেই শেষ করে দেই। গাড়ি থেকে নেমে মেয়েটির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। খুব ভালো লাগলো মেয়েটিকে আমার। আগে কখনো কোনো মেয়েকে এত ভালো লাগে নাই, কোনোদিন সেভাবে তাকাইও নাই কোনো মেয়ের দিকে। মনে মনে বললাম, মেয়েটিকে, মেয়েটির সবকিছু আমার জানতে হবে, কিন্তু মেয়েটির সামনে নত হওয়া যাবে না। তাই আমিও বেশ ভাব নিয়ে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে দিয়ে রেগে কলেজে চলে গেলাম। স্যারকে গিয়ে বললাম, চাকরিটা করব না। স্যার আমাকে বলল, আগে ক্লাসটা করে আসো, তারপরে কথা বলছি। ক্লাসে এসে দেখি সেই মেয়েটি। মনে মনে বললাম, না, এই চাকরি ছাড়া যাবে না, কিন্তু মেয়েটি আমার সাথে বেয়াদবি করেছে, শাস্তি পেতেই হবে। শুরু হয়ে গেল মেয়েটিকে শাস্তি দেওয়া। আস্তে আস্তে মেয়েটির প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। জানতে পারলাম মেয়েটির বয়স 17 চলে। মনটা গেল খারাপ হয়ে। তার মানে আমাকে আরো 2 বছর অপেক্ষা করতে হবে। এদিকে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, সেজন্য রাগ করে বিদেশে চলে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটি এসে আমার সবকিছু উল্টাপাল্টা করে দিল। মেয়েটিকে ছাড়া কিছু ভাবতে পারি না। চাকরিটাও ছাড়লাম না মেয়েটির জন্য। বাসায় থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছিল বিয়ের জন্য। না পেরে রুহি আপুকে বলে দিলাম। পরে রুমি আপু সবাইকে ম্যানেজ করে নিল। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। মেয়েটি কোনো ছেলের সাথে কথা বললে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যেত। বজ্জাত মেয়েটা সেটা বুঝতো না। আয়াস নামের একটা ছেলের সাথে মেলামেশা শুরু করে দিল। ইচ্ছে করছিল দুজনকে শেষ করে ফেলি, তবুও নিজের রাগকে কন্ট্রোল করে থাকি। জানতে পারলাম মেয়েটি আমার স্যারের মেয়ে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। মেয়েটির 18 বছর পূর্ণ হলো। রুহি আপুকে বললাম বিয়ের কথা বলতে। রুহি আপু বলল, মেয়েটি বলল মরে যাব, তবুও ওনাকে বিয়ে করব না। বিশ্বাস করো, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। 2 বছরের অপেক্ষা কি তবে এভাবে শেষ হয়ে যাবে? বিশ্বাস করো, আত্মহত্যা যদি মহাপাপ না হতো, সত্যি মরে যেতাম সেদিন। খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে নিলাম। তার বড় বোনের সাথে বিয়েতে রাগে রাজি হয়ে গেলাম। আমিও দেখতে চাইছিলাম সে কি করে আমাকে অন্য কারো পাশে সহ্য করে, কারণ এটা বুঝে গিয়েছিলাম তার মনে আমার জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। এতে রুহি আপু আমাকে বেশ সাহায্য করেছে। বিয়ের দিন যত ঘনিয়ে আসছিল, ইচ্ছে করছিল কোথাও পালিয়ে যাই, তার কোনো উপায় নেই। বিয়ের আগের দিন মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটি আমারে অপমান করে তাড়িয়ে দেয়। তাই রাগে আর মেয়েটির কাছে যাই নাই। সেদিন সারা রাত ঘুম কান্না করেছি। জীবনে কোনোদিন কোনো মেয়ের জন্য কান্না করি নাই। কাজী সাহেব মুনতাহাকে কবুল বলতে বলছিল, তখন মনে হচ্ছিল আমার ভেতর থেকে জানটা বের হয়ে আসছে। ভালোবাসলে বুঝি এমনি অজানা সব কষ্ট পেতে হয়। তখনই শুভ আসে। সবকিছু দেখার পরে ভাবলাম, আমি নিজের ভালোবাসার মানুষকে না পাই, কিন্তু শুভকে, তার ভালোবাসার মানুষকে হারাতে দিব না। তাই তোমার আম্মুকে বুঝিয়ে ওদের বিয়ের জন্য রাজি করালাম। পরে আমার চলে আসছিলাম, স্যার যখন তোমার সাথে বিয়ের কথা বলল, বিশ্বাস করে নিজেকে সব থেকে খুশি ব্যক্তি মনে হচ্ছিল। অভিমান করে বলেছিলাম বিয়ে করব না। রুহি আপু বুঝতে পেরে
আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তুমি বিয়ের জন্য রাজি হয়েছো শুনে আরো বেশি খুশি হই, কিন্তু তা প্রকাশ করি না। মনে মনে ভাবলাম যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। আমি তোমাকে শাস্তি দিতে পারি নাই, বিশ্বাস করো। তোমার কিছু হলে আমার কলিজাতে লাগে। মুনতাহা তোমাকে সেদিন তোমাকে পার্কে মেরেছিল, সে আমার কলিজাতে আঘাত করেছিল। সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই, চলে আসছি। সব শেষ, আমি তোমাকে পেয়েছি। এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই জন্যই সবাই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতে হয়। সবাই খালি হাতে ফিরিয়ে দিলেও তিনি কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না। অপেক্ষা শুধু সময়ের। কথাগুলো বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসছে আয়নের নিজেও জানে না। শখ আয়নের কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দিয়েছে। তার আর বুঝতে বাকি নেই মেয়েটিকে, যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে আর সেই মানুষটাকেই এতটা কষ্ট দিয়েছে। এখন খুব আফসোস হচ্ছে শখের। আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে শখ। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। দূর পাগলি, ভালোবাসায় যদি কষ্ট না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা হলো? তুমি আমার সাথে থাকলে, একটু ভালোবাসলে আমি সব কষ্ট ভুলে যাই। আমি তোমাকে এত বকাবকি করে অপমান করি, তাও তুমি আমাকে কাছে থাকো কেন? আমাকে ছেড়ে চলে যাও না কেন? জানি না। আমিও জানি না। কথা দিলাম আপনাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে ভালো রাখার। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থেকো। আমার আর কিছু লাগবে না, আমি এতেই খুশি। শখ একটা জিনিস দেখবে। কি কথা? ওয়েট, দেখাচ্ছি। বলে ফোন বের করে শখের বিভিন্ন ছবি দেখাতে লাগলো আয়ান। এ কি? এসব তো আমার ছবি, আপনি পেলেন কোথায়? আর এই ছবি বা কে তুলে দিয়েছে? আপনার ফোনে তো আমার ছবি দিয়ে ভরা। হ্যাঁ, আমি সবসময় ফলো করতাম। আমার যখন খুব ভালো লাগতো আমি তোমার ছবি তুলতাম। এটা তো ফুচকা খেতে যাওয়ার সময়। এটা কি তুললো? এটা আপনাদের বাসায় এটা কে তুললো? বাসারটা আমি তুলেছি, রাস্তারটা শুভ তুলে দিয়েছে। শুভ সবকিছু জানে, ও আমাকে অনেক সাহায্য করেছে। মানুষ কতটা ভালো হতে পারে তা আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না স্যার। সত্যি আমি খুব ভাগ্যবান, আপনার মতো একজন মানুষ পেয়েছি। বেশি বাম দিও না, ফুলে ফেটে যেতে পারি। শখ কান্না করছিল, শখকে হাসানোর জন্য বলল, আপনার মনে হয় আমি পাম দিচ্ছি? আপনার সাথে কথা নেই। না বললে নেই, এখন আর আমার ভয় নেই। আপনি তো সেই বাজে লোক। আমি জানি। কচু জানেন আপনি? তুমি না রাগ করেছো, কথা বলবে না বললে? আমার স্বামী, আমি যা ইচ্ছা যা খুশি করব, তাতে আপনার কি? শখ জানো, এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে। তুমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারো না, আবার বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারো না। এটা আমার খুব বেশি ভালো লাগে। এটা সত্যি কথা স্যার, আমি কারোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। অনেক কথা হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। তারপর আয়ান শখকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা শখ ঘুম থেকে উঠে দেখলো আয়ান পাশে নেই। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো কোথাও নেই। কি ব্যাপার, বজ্জাত স্যার গেল কোথায় সকাল সকাল? ম্যাডাম, আপনার ঘুম হয়েছে? উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, কলেজে যেতে হবে। আপনি কোথায় গিয়েছিলেন এত সকাল? আমার আরেকটা বউ আছে, ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। কি বললেন? তোমার জন্য কিছু জামা কাপড় আর বোরকা কিনে নিয়ে আসলাম। আমার এসব লাগবে না, আপনার আরেকটা বউ আছে, ওনাকে গিয়ে দিয়ে আসুন। আচ্ছা তাহলে গেলাম, থাকো। আরে আরে, কোথায় যাচ্ছেন? বউয়ের কাছে। তোমাকে রান্না করে খাওয়াবো। আমি কিছু খাই না। কথা কম বলে রেডি হয়ে নিচে আসো। তারপরে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লো। ওইদিকে কোথায় যাচ্ছ? কেন, কলেজে। হ্যাঁ, তো ওইদিকে যাচ্ছ কেন? ভুলে গেলেন আমরা আলাদা যাই? যেতে হবে না, চলো আজ থেকে আমার সাথে যাবে। আয়নের কপালে হাত দিয়ে শখ বলল, আপনার শরীর ঠিক আছে তো? হঠাৎ করে আজ আপনার কি হয়ে গেল? কিছু হয়নি, কথা কম বলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। যাব না আপনার সাথে। বলেই চলে যেতে লাগলে আয়ান হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। কি হলো, বললাম না আপনার সাথে যাব না। আপনি সাথে করে নিয়ে যাবেন, সবার সামনে আপনার জনপ্রিয়তা কমে যাবে। আয়ান রেগে শখের দিকে তাকালো। খুব বেশি কথা হয়েছে তোমার, তাই না? শখ আর কোনো কথা বলল না। অর্ধেক রাস্তায় এসে আয়ান বলল, কি হলো, কথা বলছো না যে? কথা বললেও দোষ, আবার কথা না বললেও দোষ, যত দোষ সব আমার। বাপরে, বউয়ের কি রাগ হয়ে গেছে? কিসের বউ? আমি আপনার ছাত্রী, আসতে বলুন, সবাই শুনে ফেলবে। শখের কথায় আয়ান হালকা হাসলো।
কলেজে এসে আয়ান শখে নামিয়ে দিতেই সবাই শখের দিকে কেমন করে তাকিয়ে আছে। প্রথমে শখ পাত্তা না দিলেও এখন বেশ অস্বস্তি হচ্ছে। শখে দেখলেই সবাই দূরে সরে যাচ্ছে, নিজেদের মধ্যে কি সব বলাবলি করছে। আয়েশা বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যারের বউ কেমন আছেন? পেছন থেকে বলল আয়েশা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে কথা বলছিস কেন? আয়েশা বলল, তাহলে কিভাবে বলবো? তোর সাথে খারাপ করে কথা বল ওই মেয়েটার মতো কলেজ ছাড়া হতে হবে। মানেটা খুব সহজ। কালকে নাকি আমাদের ক্লাসের একটা মেয়ে তোকে খুব অপমান করেছে, বাজে কথা। আয়ান স্যার তাকে রাস্টিকেট করে দিয়েছে কলেজ থেকে, আর এটাও বলে দিয়েছে তুই তার স্ত্রী। পরবর্তীতে কেউ যেন তোকে বাজে কথা না শোনায়। যদি কেউ এমন দুঃসাহস দেখায় তার শাস্তি খুব খারাপ হবে। এটা বলে কালকে কলেজ থেকে হন করে বেরিয়ে গেছে। কাল স্যার খুব রেগেছিলেন, সবাই খুব ভয় পেয়েছে। আয়েশার কথা শুনে এসব বড় বড় করে তাকায়। বলিস কি রে? আমি যে সকালে এতগুলো কথা শুনলাম ওনাকে। এখন কি আমরাও আপনার সাথে হিসাব করে কথা বলবো ম্যাডাম? এটা কেমন কথা বলছিস? তোরা সবাই আমার ভাই বোন। আমি আগেও তোদের কাছে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমার বলল, ধুর, আমি ভয় পাই নাকি? শখ আগে আমার কাছে যেমন, এখন আমি শখের সাথে তেমনই করব। ওইসব স্যারের বউটাও মানতে পারবো না। ঠিক বলেছিস, ও স্যারের বউ হয়েছে তো কি হয়েছে, স্যারে বলে আলাদা করে সম্মান করতে পারবো না। এখন শখ আমাদের সবাইকে খাওয়ার ব্যবস্থা। কাব্যের কথা শুনে সবাই মিলে একসাথে হেসে দিল। আচ্ছা, তোদের সবাইকে খাওয়াবো, এখন চল ক্লাসে যাই। সবাই মিলে ক্লাসে চলে গেল। এখন টিফিন টাইম। শখ আয়নের কেবিনের সামনে এসে বলল, আসতে পারি স্যার? স্বামীর রুমে আসতে পারমিশন লাগে না? আপনার কি শরীর খারাপ নাকি ভূতে ধরেছে বলেন তো? একদিনে এত পরিবর্তন। ভেতরে আসতে আসতে বলল শখ। না, তুমি ধরছো। মজা করেন? তুমি কি আমার বান্ধবী যে আমি মজা করব? আপনার বান্ধবীকে? কেউ নেই। মিথ্যে কথা বলছেন। আরে সত্যি। খাবার রেখে গেলাম। খাইয়ে না দিলে খাবো না। আপনি কি ছোট বাচ্চা খাইয়ে দিতে হবে? আমি খাবো না। সেটা আপনার ইচ্ছা। বলেই শখ চলে যেতে লাগলে আয়ান শখের হাত ধরে নিজের কোলে বসা। শখ বলো, কি করছেন? ছাড়ুন। ওই দেখুন, সিসি ক্যামেরায় আপনার শ্বশুর সবকিছু দেখছে। আমার শ্বশুর তো নেই, আর দেখলে দেখুক, অন্যের বউকে তো নেইনি, নিজের বউকেই নিয়েছি। শ্বশুর নেই মানে? মানে তোমার বাবাকে এখানে আছে যে দেখবে। তাও তো ঠিক। আচ্ছা আমাকে ছাড়ুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আয়ন শখকে ছেড়ে দিলে শখ আয়নের পাশে চেয়ার নিয়ে বসে আয়নকে খাইয়ে দিতে শুরু করলো। আয়নকে খাইয়ে দিয়ে শখ চলে গেল। সন্ধ্যাবেলা শখ ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আয়ন এসে শখের পাশে দাঁড়ালো। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কথা বলছো না কেন? শখ, কি হলো? কথা। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আপনি আমাকে বিয়ের পরে একদিনও বাবা মায়ের কাছে নিয়ে যাননি। রুহি আপু বলেছিল নিয়ে যাবে, কিন্তু এখন তো নিয়ে যা। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমার বউয়ের এই জন্য মন খারাপ। আচ্ছা, আমি কালকে তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাব। সত্যি বলছেন স্যার? কি স্বামীকে স্যার বলছো? আপনি আজ্ঞে করে বলো, তুমি করে বলতে পারো না? সুন্দর একটা নাম আছে আমার, আয়ান বলে ডাকবে। বড়দের নাম ধরে ডাকবো? কিন্তু বাবা বলেছে বড়দের সম্মান করতে। স্বামীকে ডাকলে কিছু হবে না, তুমি করে ডাকবেন, বুঝেছেন মহারানী? আমি আবার মহারানী হলাম কবে? এত বুঝতে হবে না, চলো ঘুমাবো। তো আপনি ঘুমান, আমাকে ডাকছেন কেন? তোমাকে ছাড়া ঘুম আসে না। ঢং, এতদিন কি করে ঘুমিয়েছে? এতদিন বউ ছিল না, এখন বউ হয়েছে। বলে শখকে কোলে তুলে নিয়ে রুমে গেল। নামান আমাকে। আপনি সব সময় শুধু আমাকে কোলে তুলে নেন কেন? আমার বউ আমার ইচ্ছে, আর একটা কথাও না। তারপরে আয়ন শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শখের কেন জানি ঘুম আসছে না, কয়টা দিন ধরে ভালো লাগছে না। অজানা কষ্ট খুব করে কষ্ট দিচ্ছে শখকে, কাউকে কিছু বলতেও পারছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন সকালে আয়ান ও শখ আয়নের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। দরজায় কলিং বেল বাজতেই শখের আম্মু এসে দরজা খুলে দিল। শখকে দেখে খুশি হলো। রাহেলা বলল, আরে তোরা আজ আসবি, আগে বলবি না? আসতে কি কোনো সমস্যা হয়েছে? আয় ভেতরে। আয়ন বাবা, ভেতরে এসো। আমি নিজেও জানতাম না আম্মু আজ আমরা আসবো। স্যারকে রাতে বললাম আমি বাসায় যাব। আমি জানতাম নাকি স্যার সত্যি আমাকে সকালে নিয়ে চলে আসবে। রাহিলা বলল, আয়ন বাবা খুব ভালো ছেলে, সোনার টুকরো ছেলে আমার। সেজন্য মুনতাহার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কার ভাগ্যে কে আছে তা শুধু উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না।
আচ্ছা মা, যা হয়েছে হয়ে গেছে, বাদ দে, নাস্তা নিয়ে আসি। কিছু করতে হবে না, আগে বলো আব্বু কোথায়? রাহেলা বলল তোর বাবা একটু বাজারে গেছে, এখনই চলে আসবে, তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা আম্মু। বলে উপরে চলে গেল শখ। মনে হচ্ছে কত বছর পরে যেন আমার রুমে আসলাম, কি শান্তি। হ্যাঁ, এই জঙ্গলে এসে তোমার শান্তি, চারদিকে শুধু পুতুল আর পুতুল। একদম আমার টেডি নিয়ে কথা বলবেন না। কি করবে টেডি নিয়ে কথা বললে? আপনার সাথে আর না গেলে নেই, আমিও থাকবো তোমার সাথে এখানে। আপনাকে তাড়িয়ে দিব। সাহস আছে তোমার? শখের দিকে এগোতে এগোতে বলল, আলবাত আছে, দেখতে চান? হ্যাঁ চাই, দেখাও। তোমার না খুব সাহস, তাহলে এইভাবে পিছিয়ে যাচ্ছ কেন? তাহলে আপনি সামনে এগোচ্ছেন কেন? বলতে বলতে শখ দেওয়ালের সাথে ঠেকে গেল। এবার কোথায় যাবে? তোমার না খুব সাহস, এবার বলো কি বলবে। আমার গরম লাগছে, সরুন ফ্রেড। পারলে নিজে সরিয়ে দেখাও। আপনার মতো হাতিকে আমার মতো মশা কি করে সরাতে পারবে? কি তুমি আমাকে হাতি বললে? আর নয়। আর কিছু বলতে পারলো না। আয়ান শখের গালে আলতু করে চুমু খেলো। ঠোঁটের কাছে আসতেই শখ জুড়ে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। দুপুরে সবাই মিলে খেতে বসেছে। আয়ন বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো স্যার বলে ডাকবে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কোনো কথা না বলে সবাই খেতে শুরু করলো। মা, তুমি আমাকে আয়ন ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছ না কেন? কবে নিয়ে যাবে? আমি আর পারছি না। এবার সব দিক দিয়েই আয়ন ভাইয়ের যোগ্য হয়ে এসেছি। আয়ন ভাই আমাকে আর ফিরিয়ে দিতে পারবে। শুভর মা বলল, কি সারাদিন আয়ান আয়ান করিস? আয়ান ছাড়া কি সুন্দর ছেলের অভাব পড়েছে? আমার কাছে আয়ন ভাইয়ের সব থেকে সুন্দর। আয়ন ভাইকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না। আয়ান কোথায় জানি গেছে। সকালে নীলিমাকে ফোন করেছিলাম, আয়ান আসলে আমি তোকে আয়ানের বাসায় নিয়ে যাব। সত্যি বলছো মা? উফ, আমি আর পারছি না। কতদিন অপেক্ষা করা লাগবে? ভাইয়ার বিয়ে না হলে সেদিনই চলে যেতাম। কানের মাথা কাস না, যা গিয়ে দেখ মুনতাহা কি করছে। মেয়েটা রুম থেকে বের হয় না, মন খারাপ করে থাকে। কি যে হয়েছে কিছু বলছেও না। তখনই মুনতাহা রুম থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে আম্মু? তুমি আসছো? তুমি আর ভাইয়া তো বিয়ে করে নিয়েছো, এবার আমাকে তাড়ানোর ব্যবস্থা করো। মানে? আমি দেখেছি কত ভাবে বিয়ে করে এসে ননদিকে বিয়ে দিয়ে তাড়ানোর চেষ্টা করে। তোমাকে দেখছি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। নিজে তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এবার আমার ভালোবাসার মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও তো ভাবিমনি। তুমি কাকে ভালোবাসো আপু? শুভর মা বলল, আরে আর বলো না, ছোটবেলা থেকে আমার মেয়েটা পাগল। কার জন্য আম্মু? বলতে পারলো না, তার আগে শুভর বাবা চলে আসলো। এখানে কি হচ্ছে? শুভর মা বলল, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? আমরা সবাই মিলে গল্প করছি। আমি কি তোমাদের সাথে যোগদান করতে পারি? কেন পারবে না আব্বু? তুমিও শুরু করে দাও। তারপরে সবাই মিলে গল্প করা শুরু করলো। সন্ধ্যাবেলা শখ কালো রঙের শাড়ি পরে বেলকনিতে ফুল গাছে পানি দিচ্ছিল। আয়ান দুপুরে খেয়ে বেরিয়েছে। এখনো শখের বাসায় আসার নাম নেই। আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হলে ভালোই হবে, ভিজতে পারবো। স্যার থাকলে বৃষ্টিতে ভিজতে। এসব ভাবতে ভাবতে হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। আস্তে আস্তে বৃষ্টির গতি বেড়ে যেতে শুরু করলো। শখ আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না। দৌড়ে ছাদের দিকে যাবে, দরজার সামনে আসতেই আয়ান হাজির। এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? এই মানে আপনার কাছেই তো, আপনাকে আসতে দেখে দৌড়ে যাচ্ছিলাম। খুব সুন্দর মিথ্যা কথা। বাকি মিথ্যা কথা কালকে শুনবো, এখন আপাতত সত্যি কথাটা বললেই হবে। ছাদে যাচ্ছিলাম। বাহ, এই তো বউ সোজা পথে এসেছো। ছাদে যাচ্ছিলে কি করতে? বৃষ্টিতে ভিজতে? এখন বৃষ্টিতে ভেজা যাবে না, জ্বর এসে যাবে। সো এইসব আশা বাদ দিয়ে দাও। আমি জানতাম আপনি যে যেতে দেবেন না। আপনি যে দুপুর থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কি কিছু বলেছি? আমি তো আপনার মতো টই টই করে ঘুরে বেড়াতে যাচ্ছি না, একটু ভিজে চলে আসবো। এত ভেজা লাগবে না। আর তুমি শাড়ি পরেছো কেন? পাশে কি কেউ আসবে? সত্যি করে বলো, কার জন্য পরেছো? আপনার সতীনের জন্য পড়েছি। আমার আরো 10টা জামাই আছে, ওরাই আর কি দেখতে আসবে, তাদের জন্য সেজেগুজে বসে আছে। শখ, গরুর মতো চিৎকার করছেন কেন? বাজে কথা বলো কেন? তুমি আমার বউ, আমার জন্য সাজবে। হ্যাঁ, আমি আপনার বউ আর আপনার জন্যই সেজেছি।
এটা যদি বুঝতে না পারেন তাহলে কি আপনাকে ক খ বলে বুঝিয়ে দিতে হবে? বড্ড বেশি কথা বলতে শিখে গেছো তুমি। হ্যাঁ, আমি কথা বললেই বেশি হয়ে যায়। আমি নিচে গেলাম। বলে দৌড় দিতে যাবে আয়ান শখের হাত ধরে ফেলে। এত নিচে যাওয়া লাগবে না, তুমি কেমন নিচে যাবে তা আমি ভালো করেই জানি। চুপচাপ এখানে বসো, বৃষ্টিতে ভিজলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ধর ছাতা, ভালো লাগে না। এই জন্যই বলে বিয়ে করতে নেই, নিজের সব ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাধীনতা বিসর্জন দিয়ে দিতে হয়। একদম কথা বলবেন না আমার সাথে। বলে বিছানায় গিয়ে মন খারাপ করে বসলো। তোমাকে একটা কিছু বলতেই পারি না, সাপের মতো ছ্যাত করে উঠো কেন? কি? আমি সাপ? আপনি আমাকে সাপ বললেন? আপনি কি? হ্যাঁ, আপনি তো কালো নাগ একটা। ওটা কালো নাগ হবে না, কাল নাগ হবে। এ কি হলো? বৃষ্টিতে ভিজতে দিচ্ছি না বলে এত রাগ? বাপরে, চলো ভিজবে। বাকি মিথ্যে কথা কাল শুনবো। আজকেই শুনো। যাবে না? ভালো হয়েছে, থাকো, ফ্রেশ হয়ে আসি। বলে আয়ান ফ্রেশ হতে চলে গেল। শখে আর পাইকে এক দৌড়ে ছাদে চলে গেল। বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না শখের। ছাদে গিয়ে উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে। এদিকে আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে শখ রুমে নেই। আয়নের আর বুঝতে বাকি রইল না শখ কোথায় যেতে পারে। শখ ছাদে দুই হাত মেলে দিয়ে আকাশের দিকে বৃথা চেষ্টা করে যাচ্ছে। বৃষ্টির পানি মুখে আসায় চোখ মেলে তাকাতে পারছে না। দুই চোখ বন্ধ করে দুই হাত মেলে দিয়ে বৃষ্টি উপভোগ করছে। এদিকে একজোড়া চোখ শখের দিকে নেশাক্তময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেদিকে শখের খেয়ালই নেই। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারলেও এখন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না আয়ান। সেও শখের কাছে গিয়ে শখের হাতের সাথে নিজের হাত মিলিয়ে দিল। এই ঠান্ডার মধ্যে গরম উষ্ণতা পেয়ে শখ পেছনে ঘুরতে যাবে, আয়ান শখকে পেছন থেকে ঘুরতে দিল না। শখকে শক্ত করে জড়িয়ে ধরে শখের ঘাড়ে মুখ গুজে দিল। এবার আস্তে করে শখের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগলো। আয়নের স্পর্শে শখ বারবার কেঁপে উঠছে। শখ সামনের দিকে ঘুরে বলল, স্যার কি? আর বলতে পারল না। তার আগেই আয়ান শখের ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দিল। শখের পুরো মুখ জমিতে ভরিয়ে দিচ্ছে আয়ান। শখ নিজের শাড়ি খামচে ধরে আছে। স্যার বলছি কি, চলুন, আর ভিজবো না, ঠান্ডা লাগছে আমার। বলে দূরে সরে আসতে লাগলে আয়ান শখের নিজের কাছে টেনে এনে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় শখ আয়ানের শার্ট খামচে ধরল। বেশ কিছুক্ষণ শখকে ছেড়ে দিয়ে শখে কোলে তুলে নিল আয়ান। নিচের দিকে নামতে শুরু করলো। শখের বেশ লজ্জা লাগছে। সে হালকা করে আয়নের গলা ধরে আসছে। ইস, সে যদি দৌড়ে পালাতে পারতো। স্যার আমাকে নামিয়ে দিন, আমি একা যেতে পারবো। আয়ন শখের কোনো কথা শুনছে না। বেচারি পড়েছে বিপদে। কেন যে বৃষ্টিতে ভিজতে আসলাম, না আসলেই ভালো হতো। আয়ন রুমে গিয়ে শখে বিছানায় শুয়ে দিল। তারপর শখের গলায় নিজের মুখ গুজে দিল। শখ চাইলেও আয়নকে সরাতে পারছে না। ঠিক তখনই শখের আম্মু দরজার ওপাশ থেকে বলল। শখের আম্মু বলল, শখ, তোদের জন্য নাস্তা নিয়ে আসছি মা, নিয়ে যা। শখ আয়নকে ধাক্কা দিয়ে ধরফরিয়ে উঠে বসলো। হায় আল্লাহ, আম্মু এসছে। আমাকে ভেজা শরীরে দেখলে প্রচুর বকবে। আম্মু 2 মিনিট, আমি ওয়াশরুমে আছি। বলে শখ একটা সালোয়ার কামিজ পরে নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। কোনো রকম কাপড় বদলে মাথার কাপড় দিয়ে তার মায়ের কাছে গেল। রাহিলা বলল, কি রে, তোর এতক্ষণ লাগে? কখন থেকে দাঁড়িয়ে আছি। আয়ন বাবা এসেছে? হ্যাঁ, মা এসছে। এই তো একটু আগে এসে ঘুমিয়েছে। ওনার শরীর নাকি খারাপ লাগছে, বললো একটু ঘুমোলে নাকি ঠিক হয়ে যাবে। রাহিলা বলল, সে কি রে, আয়ন বাবা অসুস্থ নাকি? বেশি খারাপ লাগছে? তোর ডাক্তার কাকুকে আসতে বলবো নাকি? না আম্মু, তার আর দরকার নেই, উনি ঠিক আছে। রাহিলা বলল, সত্যি বলছিস তো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি, একদম ঠিক আছে। ওই বজ্জাত ব্যাটা। রাহিলা বলল, ঠিক থাকলেই ভালো, কিছু বলবি নাকি? ওই না তো আম্মু, ভেতরে এসো। রাহিলা বলল, না রে, যাবো না, তোর বাবাকে চা দিয়ে রাতের রান্না বসিয়ে দেব। আচ্ছা আম্মু, তুমি যাও, আমিও আসছি, তোমাকে সাহায্য করব। রাহিলা বলল, তোমার এত পাকনামি করতে হবে না, আমি নিজেই সব করে নিতে পারবো। বলেই চলে গেলেন। শখ যেন হাফ সেরে বাঁচলো। শখ রুমে আসতেই আইন শখকে দেখে হাসতে। এতে শখের আরো রাগ বেড়ে গেল। বজ্জাত লোকটার জন্য কতগুলো মিথ্যে কথা বললাম। শখ রেগে আয়নকে বলল, এভাবে সঙ্গের মতো ভেজা শরীরে বসে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে আসুন আর খেয়ে আমাকে উদ্ধার করে দিন। আয়ন উঠে এসে শখকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। আরে আজব, আপনি কথায় কথায় জড়িয়ে ধরেন কেন? আয়ন বলল, তুমি তো বললে আমাকে খেয়ে উদ্ধার করে দিন। আমি আমাকে খাওয়ার কথা বলিনি, খাবার খাওয়ার কথা বলেছি। মানুষ কি কখনো খাওয়া যায় নাকি? অসভ্য ছেলে, যান ফ্রেশ হয়ে আসুন।
ঠান্ডা লেগে যাবে। আয়ন বলল, আগে একটা চুমু দিবে, তারপরে যাব, না হলে এক পাও নড়বো না। গাল এগিয়ে দিয়ে বলল। শখ এবার রেগে গিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে আয়নের গালে কামড় বসিয়ে দিল। আয়ন বলল, আম্মু গো, এটা কি হলো? কেন জামাই আদর? অনেক হয়েছে আপনার অসভ্যতামি, এবার আপনি যাবেন? আয়ন বলল, এত রাগ দেখানোর কে আছে? আমার মতো ভালো ছেলেকে একা পেয়ে খালি রাগ দেখায়। বলে আয়ন ফ্রেশ হতে চলে গেল। শখ হালকা হেসে নিচে চলে গেল। পরের দিন দুপুরবেলা মুনতাহা এসে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এতে মুনতাহার মা বেশ অবাক হলেন। দরজার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন, কিন্তু মুনতাহা কিছুতেই দরজা খুলছে না। তিনি আর উপায় না পেয়ে শখ আর আয়নকে বললেন। শখ আর আয়ন আসতেই মুনতাহা বলল, কিছু হয়নি, অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে বাহিরে আসবে। তাই আর তাকে কেউ বিরক্ত করলো না। মুনতাহার মা তার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলেন। একটু পরে মুনতাহা বেরিয়ে আসলো। শখ ড্রয়িং রুমে বসে সবকিছু কাটছিল। মুনতাহা সোজা তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়ের কান্না দেখে তিনি বিচলিত হয়ে বললেন, কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? তোর কি কোনো সমস্যা হয়েছে? ওই ছেলেটা তোকে কষ্ট দিয়েছে? তুই আমাকে বল, আমি আগেই জানতাম ছেলেটা ভালো না। মুনতাহা কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। রাহেল আবার বলল, লক্ষ্মী মেয়ে আমার, কান্না করে না, আমাকে বল শোনা, কি হয়েছে, মাকে বল, হালকা লাগবে, আমি তোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। মা, শুভ আমাকে আগের মতো আর ভালোবাসে না। আমাকে কেমন যেন এড়িয়ে চলে, ভালোভাবে কথা পর্যন্ত বলে না। রাত করে বাড়ি ফেরে, কিছু বললেই খালি রাগ দেখায়। আমার কোনো মূল্যই নেই ওর কাছে। আর কাল সারা রাত তো বাসায় ফেরেনি। রাহেলা বলল, কি বলছিস এসব? আয়ন বাবা যে বলল তার ভাই খুব ভালো, আমি আগেই জানতাম ওই ছেলেটা ভালো না, শুধু শুধু আমার মেয়েটার জীবন নষ্ট করে দিল। শখ সবজি কাটতে কাটতে দেখার চেষ্টা করছিল তার বোন কোথায় গেল। খেয়ালের জন্য সবজির জায়গায় নিজের হাতে চাকু বসিয়ে দিল, সাথে সাথে হাত থেকে রক্ত ঝরা শুরু করে দিল। শখ হালকা চিৎকার করে উঠল। আয়ন নিচের দিকে আসছিল। শখের চিৎকার শুনে দৌড়ে আসলো। এসে দেখে শখ হাত কেটে বসে আছে। সাথে সাথে আয়নের রাগ মাথায় উঠে গেল। কে বলেছিল ওকে কাজ করতে? তাড়াতাড়ি শখের কাছে গিয়ে হাত ধরে বলল, দেখি দেখি কতখানি হাত কেটে গেল, কে বলেছিল কাজ করতে? হ্যাঁ বলে শখের হাত মুখে পড়ে দিল। রক্ত বন্ধ করার হালকা চেষ্টা। ঔষধের বক্স কোথায়, তাড়াতাড়ি বলো, তুমি যে কি করো না, হাত কেটে বসলে। শখ হাত দিয়ে দেখিয়ে দিলে আয়ন তাড়াতাড়ি ওষুধের বক্স নিয়ে এসে শখের হাত ব্যান্ডেজ করে দিল। রাহেলা বলল, দেখলি দেখলি কত ভালোবাসে শখকে, আজ এখানে তুই থাকতি, শখের জায়গায় তোর থাকার কথা ছিল। সবকিছুর জন্য শখ দায়ী। আজ সবকিছু অর্জনই হয়েছে। বাবা মাকে খেয়ে শান্তি হয়নি, এবার আমাদের খেতে এসেছে। অর্জনে কি করিনি, ও আমার মেয়ের সুখী কেড়ে নিল, ওকে তো আজ আমি ছাড়বো না। মুনতাহা মনে মনে ভাবতে শুরু করলো, সত্যিই তো, আয়ান স্যার শখকে কত ভালোবাসে। শখ একটু ব্যথা পেয়েছে, তাই স্যার কত পাগলের মতো করছে। সেদিন যদি শুভর সাথে না যেতাম, তাহলে শখের জায়গায় আজ আমি থাকতাম। শখ আর আয়ান স্যার ইচ্ছে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমিও শখকে ভালো থাকতে দেব না। ছোটবেলা থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে ও, আজ আমি ওর সব কিছু কেড়ে নেব। বলে মায়ের পিছু পিছু গেল মুনতাহা। শখের মা এসে শখের চুল ধরে বলল, লক্ষ্মী মেয়ে, সবকিছু তোর জন্য হয়েছে। আমাদের জীবনটা নষ্ট করে হয়নি, আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলি। তুই কেন তোর মায়ের সাথে মরলি না, বেঁচে যেতাম। তোর মা বাবাকে খেয়ে শান্তি হয়নি, আমাদের খেতে চাইছিস? তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গেছে। আন্টি কি করছেন এসব, ছাড়ুন ওকে, শখ ব্যথা পাচ্ছে তো। মা, তুমি এসব কি বলছো? বাবা মা মরে গেছে মানে? তোমরা তো ঠিকই আছো, তোমাদের কিছু হয়নি। কারণ আমার বাবা মা তোর আসল বাবা মা নয়, তার জন্য বলেছে। তোর বাবা মা মারা গেছে। আপু, মজা করো না তো, এখন মজা ভালো লাগছে না। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই এমন কথা বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য। রাহেলা বলল, মুনতাহা একদম ঠিক কথা বলেছে। তোর বাবা তোর আর তোর ভাইয়ের মতো অভিশাপকে যেদিন এই বাসায় নিয়ে এসেছিল, সেদিন থেকে আমার ছেলে মেয়েগুলো আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবা মার থেকে দূরে থেকেছে। তোকে কি কম ভালোবাসতাম নাকি রে শখ? আমার মেয়ের এত বড় ক্ষতিটা কেন করলি? তোকে মাথায় হাত দিয়ে বলিয়েছিলাম আয়ন আর মুনতাহার বিয়েতে কোনো সমস্যার সৃষ্টি করবি না, নিজে ভালো থাকার জন্য আয়নকে দিয়ে কাজ করালি।
তোর বাবা মা এই জন্যই মরে গিয়ে বেঁচে গেছে আর আমাদের অশান্তিতে রেখে গেছে। মুদ্দাহার মা, চুপ করো। কিসব বলছো তুমি? আরেকটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। দরজার কাছ থেকে বলল আহনাফ সাহেব। শখ দৌড়ে এসে তার বাবার কাছে গেল। বাবা দেখো মা কি সব জাতা বলছে, মজা করছে তাই না বলো? এমন মজা করতে নিষেধ করো না, আমার খুব ভয় লাগে। খবরদার, তুমি যদি আজ সত্যিটা লুকিয়ে যাও তাহলে শখের মরা মুখ দেখবে। রাহালা বেগম কথাটি বলতেই আহনাফ সাহেব রাহালা বেগমের গায়ে হাত তুলতে গিয়েও হাত নামিয়ে নিল। এই অলক্ষের জন্য তুমি আমাকে মারতে চাইলে? আর কত কি দেখতে হবে এই মেয়ের জন্য? আইন কি বলবে বুঝতে পারছে না। এটা সম্পূর্ণ ওদের পারিবারিক ব্যাপার। আইনের কি উচিত হবে ওদের মধ্যে কথা বলা, তাই সে নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। বাবা আমি তোমার থেকে সবকিছু শুনতে চাই, তুমি বলো না মা যা বলছে মিথ্যে। না রে মা, তোর মা সত্যি কথা বলেছে। তুই আমাদের মেয়ে নস, কিন্তু তোকে কোনোদিন অন্যের মেয়ে ভাবিনি, সবসময় নিজের মেয়ে মনে করেছি। আহনাফ সাহেবের কথা শুনে শখের মনে হলো ওর পায়ের নিচ থেকে কেউ মাটি সরিয়ে নিয়েছে। শখ আহনাফ সাহেবের থেকে দুপা পিছিয়ে গেল। তাহলে আমার আসল বাবা মা কে? আপনি বা কে? আর আমাকে লালন পালন করেছেন কেন? আজ থেকে বেশ কয়েক বছর আগে তোর বাবা মা একটা কাজের জন্য বেশ চিন্তিত ছিলেন। সেই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় তোদের ঠিকমতো সময় দিতে পারছিলেন না। একদিন আমার কাছে এসে বলল তোর বাবা আর মায়ের প্রাণের ঝুঁকি আছে, তোদের কোনো ক্ষতি হোক তারা চায় না। তাই তারা বিশ্বাস করে তোকে আর তোর ভাইকে আমার হাতে তুলে দিয়েছিল। নিজের বড় ভাইকে না করতে পারিনি, নিজের ভাইয়ের ছেলে মেয়েকে নিজের বাসায় নিয়ে আসলাম। তোর মা সম্পর্কে তোর খেলা হয়, তোর মায়ের আপন ছোট বোন মুদ্দাহার মা। নিজের বোনের ছেলে মেয়েকে আপন করে নিতে খুব একটা কষ্ট হয়নি তার, খুব ভালোবাসতো তোদের। যেদিন রাতে তোদেরকে আমার কাছে রেখে যায় সেদিন রাতে ভাই আর ভাবি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তুই আর ফিয়াজ আমাদের কাছে আসিস। কোনো প্রকারে জানতে দেইনি তোর আমাদের ছেলে মেয়ে নস। তোদের আগলে রাখার জন্য নিজের ছেলেকে দূরে রেখেছি। তার মানে আপনি আমার চাচা আর উনি আমার খালা? আমার আসল বাবা মারা গেছেন। ভালোই তো জোকস বলতে পারেন সবাই। এই কথাটা এত বছর লুকিয়ে রেখেছিলেন কেন? এই জন্যই বুঝি আপু আমাকে দেখতে পারতো না। আমি কতটা বোকা তাই না বলেন? আপনারা যা বুঝিয়েছেন আমি মেনে নিয়েছি। আর আপনার ছেলে কোথায়? কেন তাকে দূরে সরিয়ে রেখেছেন? আমাদের জন্য? আমাদের এত দয়া করা লাগবে না আপনাদের, অনেক করেছেন। আর না, আয়েশ বল ওনাকে বলতে হবে না, আমি ওনাদের ছেলে। তোমাদের জন্য আমি আমার বাবা মায়ের কাছ থেকে দূরে থেকেছি, কারণ বাবা মা আমাদের থেকে বেশি ভালোবাসতো তোমাদের। আয়েশ আপনি এখানে? হ্যাঁ, আয়েশ আমাদের নিজের ছেলে। মুন্তাহা তোকে বকাবকি করে চুপ থাকলেও আয়েশ ফিয়াজকে দেখতে পারতো না, খালি খুন করার চেষ্টা করত। ছোট মানুষের হিংসা খুব ভয়ঙ্কর। একবার ফিয়াজের মাথায় ইট দিয়ে বাড়ি মেরেছিল। এর জন্য ফিয়াজ 1 মাস হসপিটালে ছিল। এরপর থেকে ফিয়াজের কিছু মনে নেই, ও নিজের সবকিছু বলে গেছে। আয়েশ এখানেই থেমেছিল না, বিভিন্ন প্রকারে ফিয়াজকে মারতে চাচ্ছিল। একদিন ছুরি দিয়ে ফিয়াজকে মারতে চাচ্ছিল। শেষে না পেরে আয়েশকে তার নানুর বাসায় পাঠিয়ে দেই। প্রথমে খুব জ্বালিয়েছে, পরে ঠিক হয়ে গিয়েছিল। পরে আয়েশকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠিয়ে দিই, আর কোনো সমস্যা হয় না। কিন্তু আয়েশ আমেরিকা থেকে এসে আবার পাগলামি শুরু করে দেয়। কোনো রকমে বুঝিয়ে রাখি। বাহ, খুব সুন্দর নাটক সাজিয়েছেন আপনারা। আমাকে আগে কেন বলেননি? কেন গোপন করেছেন? আর এখন আমার ভাইয়েরও কিছু মনে নেই। দুনিয়ায় আমার আপন বলতে কেউ থাকলো না। আপনারা সবাই বেঈমান, সবাই আমার সাথে বেঈমানি করেছেন। আমি কোনোদিন আপনাদেরকে মাফ করব না। আমরা কি একা বেইমানি করেছি? বলে তোর স্বামী করেছে। তোর বর আর তোর পুরো পরিবারকে আগে জানিয়ে দেওয়া হয়েছে তুই আমাদের নিজের মেয়ে নস। আপনিও জানতেন? আয়নকে উদ্দেশ্য করে বলল শখ। আয়ন কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়েশ শখের কাছে এসে বলল। আয়েশ বলল, শখ তুই আমাকে মাফ করে দে। আমি তোর সাথে যা কিছু করেছি তা একটি মেয়েকে পাওয়ার জন্য করেছি। তোদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আজ আমি বাবার কাছে এসেছিলাম মেয়েটির কথা বলতে। এখানে যে এত কিছু হচ্ছে জানতাম না। আর আয়ান, তুমিও আমাকে মাফ করে দাও। আমি যা কিছু করেছি তার জন্য তোমাদের দুজনের কাছে মাফ চাচ্ছি। আর আয়ান, তুমি তো আমার সাথে পড়াশোনা করেছো, তুমি তো জানো আমি কেমন। আয়েশের কথায় পাত্তা না দিয়ে শখ আবার আয়নের দিকে প্রশ্ন ছুড়ে দিল। স্যার, আমি আপনার থেকে কিছু জানতে চাচ্ছি। তোর যা কিছু জানার আছে আমাদের বাসার বাইরে গিয়ে শোন। তোকে যেন কোনোদিন আমাদের বাসায় না দেখি। এতক্ষণ রাগের মাথায় মায়ের সাথে তাল মিলিয়ে কথা বললেও
এখন বেশ খারাপ লাগছে মুনতাহার। রাগের বশে মেয়েটা কি করে ফেললো, শখে কষ্ট দিয়ে ফেললো, নিজেকে অপরাধী মনে হচ্ছে। মা, তুমি এভাবে কথা বলছো কেন শখের সাথে? থাক আপু, অনেক দয়া করেছো, আর দয়া দেখানোর দরকার নেই। এই জন্যই বুঝি আমাকে দেখতে পারতে না, কারণ আমি তোমার নিজের বোন নই। আমাকে আগে বলে দিতে, তোমাদের জীবন থেকে সরে যেতাম। শখ, তুই আমাকে... থাক, আর কিচ্ছু বলতে হবে না। মুনতাহা, তুমি শুভকে যেমনটা ভাবছো আসলে শুভ কিন্তু তেমনটা না। একদিন তুমিও খুব আফসোস করবে সবকিছুর জন্য। শখকে এভাবে না বললেও পারতে। অনেক হয়েছে। বাহ, সবার দয়া নিয়ে কি সুন্দর বেঁচে আছি আমি। স্যার, আমি তো আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম, আপনি আমার সাথে বেইমানি করলেন। সবাই স্বার্থপর, স্বার্থে আঘাত পড়লে সবার আসল রূপ বেরিয়ে আসে। আমার কাউকে দরকার নেই, দরকার পড়লে নিজের জীবন নিজে শেষ করে দিব, তো তবুও কারোর দয়ার পাত্রী হতে চাই। আয়ান শখের কাছে আসতে চাইলে শখ টেবিল থেকে চাকু হাতে ধরে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, যদি করেন এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। বলে বাইরের দিকে দৌড় দিল শখ। কিরে মিহু, তোর ভাবিমণি কোথায়? ওকে দেখছি না যে। তুমি কাল সারা রাত বাসায় আসনি কেন ভাইয়া? তাই ভাবিমণি রাগ করে বাবার বাসায় চলে গেছে। ওর সাহস কি করে হয় আমাকে না বলেছ? ওর একে তো কোনো খোঁজ খবর নেয় না, আবার রাগ দেখানোর বলে ঠিকই দেখায়। হ্যাঁ, আমি তোর ভাবিমণিকে নিয়ে আসতে গেলাম। ভাইয়া, আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে যাবে? তুইও যাবি? চল তাহলে চাই। বলে দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ল। মুনতাহাদের বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই মুনতাহার মা এসে দরজা খুলে দিল। শুভকে দেখে মুনতাহার মা তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু জামাই বলে কথা, প্রথমবার বাসায় আসলো, অপমান করা যায় না, তাই তিনি তার রাগটা প্রকাশ করল না, নিজের ভেতরে দমিয়ে রাখলো। শুভ কোনো কথা না বলে সুজা মুনতাহার কাছে চলে গেল। মুনতাহা তার মায়ের সাথে রান্না করছিল, শুভকে দেখে এগিয়ে আসলো। এই সময়টা খুব মিস করছিল শুভকে, আর শুভ ঠিক সময়ে চলে আসলো। খুব খুশি হলো মুনতাহা, আবার বেশ কষ্ট লাগছে। কি করে শুভকে সবকিছু বলবে? সবকিছু শুনে শুভ যদি আবার ভুল বুঝে, ভেবেই মাথায় কাজ করছে না মুনতাহার। তার অনুমতি নিয়ে তুমি এখানে এসেছো? কার অনুমতি নেওয়া লাগবে? আপনি সেদিন রাতে কার অনুমতি নিয়ে সারা রাত বাইরে কাটিয়েছেন? আমাকে রাগিও না, এর ফল খুব খারাপ হয়ে যাবে। তোমার এত বড় দুঃসাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া বাহিরে আসার? তাহলে আমি কি করব? কার জন্য এই বাসায় থাকবো? আপনার জন্য, যে কিনা গিরগিটির মতো রং বদল করে ফেলেছে। 2 দিন যেতে না যেতেই অবহেলা শুরু করে দিয়েছে। রাত করে বাসায় ফেরে, আমি কিছু বললেই রেগে যাই, আমার সাথে ঠিক মতো কথাও বলে না, সারা রাত বাসার বাইরে থাকে। তার জন্য? তুমি এসব কি বলছো? তুমি ভাইয়াকে ভুল বুঝছো। তুমি আসলে আমার ভাইয়াকে এখনো চিনতেই পারোনি। আমার ভাইয়া যে তোমাকে কতটা ভালোবাসে তুমি নিজেও জানো না। আমি ভাইয়াকে বলেছিলাম কয়টা দিন তোমাকে অবহেলা করতে, যাতে তুমি ভাইয়াকে ভালোবাসো সেটা নিজের মুখে ভাইয়াকে বলো। ভাইয়া তোমাকে অবহেলা করে আর তুমি তোমার নিজের অধিকারটা বুঝে নাও, সেজন্য আমি ভাইয়াকে বলেছিলাম। তুমি ভাইয়াকে অনেক কথা শোনাতে, ভাইয়াকে মূল্য দিতে না, কাছে টেনে নিতে না, সেজন্য ভাইয়া খুব কষ্ট পাচ্ছিল। তার জন্য আমি এসব করতে বলেছিলাম ভাইয়াকে। আগে যদি জানতাম তুমি ভাইয়াকে ভুল বুঝবে, তাহলে কখনোই এমন বুদ্ধি ভাইয়াকে দিতাম না। কাকে কি বলছিস মিহু? যে কিনা এখন আমার ভালোবাসে বুঝলো না, তাকে এসব বলে লাভ নেই। আসলে আমার কপালটাই খারাপ, এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আমি খেয়েছি কিনা তার জানার প্রয়োজন মনে করে না, নিজে খেয়ে চুপচাপ ঘুমিয়ে যায়, যার সাথে মন খুলে মনের কথা বলতে পারি না, কিছু বললেই অপমান করে। রাগ করছি কেন? কথা শুই না কেন? তা জানার প্রয়োজন মনে করে না। রাত করে বাসায় ফিরি, একবারে চোর খাটিয়ে বলে না, আমি থাকতে তোমার এত রাত করে বাসায় ফেরা লাগবে কেন? 4টা রাত আমি বাসায় ফিরলাম না। একটাবার ফোন করে জানার চেষ্টা করেছে সে বেঁচে আছি নাকি মরে গেছি? অনেক হয়েছি, জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। আজ থেকে তুমি মুক্ত মুনতাহা, তোমাকে আর আটকে রাখবো না। তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারো, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। বলেই চলে যেতে লাগলো শুভ। ডিভোর্সের কথা শুনে মুনতাহার বুকের ভেতরটায় ব্যথা করতে শুরু করলো। সত্যি নিজের প্রতি খুব ঘৃণা, রাগ দুটোই হচ্ছে। সবকিছু নিজের হাতেই শেষ করে দিচ্ছে সে। আমি তো এমনটা চাইনি, তাহলে এমনটা কেন হচ্ছে? দেখলি কেমন বেয়াদব ছেলে?
আমি আগেই বলেছিলাম এই ছেলে ভালো। মা তুমি থামবে? উনি রাগ করে বলেছে, উনি এতটাও খারাপ নয়। উনি নিজের কষ্ট থেকে কথাগুলো বলেছে। দোষ তো আমারও কম না। এক হাতে কোনো দিন তালি বাজে না মা। আমি ওনাকে কখনো ভালোবাসার সুযোগই দিইনি। কথায় কথায় শুধু অপমান করেছি। স্ত্রী হয়ে ওনার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি আমি। আরে ভাবিমণি, তুমি এভাবে দাঁড়িয়ে দেখবে নাকি ভাইয়াকে আটকাবে? যাও গিয়ে ভাইয়াকে তাড়াতাড়ি ধরে আনো। মিহুর কথা মতো মুনতাহা দৌড়ে বাহিরে চলে গেল। শুভ গাড়ির দরজা খুলতে যাবে তার আগেই মুনতাহা শুভর হাত ধরে ফেলল। কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখলো মুনতাহা তার হাত ধরে আছে। শুভ অন্যদিক হয়ে বলল, কিছু বলার থাকলে বলতে পারেন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার হাত ছাড়ুন। আমাকে স্পর্শ করলে আপনার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? ভেতরে এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শুভ হাত ছাড়িয়ে নিয়ে বলল, যা বলার এখানেই বলতে পারেন। মুনতাহা এবার শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দয়া করে আমাকে ছেড়ে যাবে না, আমি খুব একা হয়ে যাব। তোমাকে আমার খুব দরকার। আমাকে মাফ করে দাও, শেষ একটা সুযোগ দাও। কথা দিলাম একজন আদর্শ বউ হয়ে দেখাবো। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।